হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? কেমন আছো বলো। ওয়ালাইকুম আসসালাম নুরুল, আদাব, আরাফ, এহসান। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? নমস্কার প্রীতম চৌধুরী, আদাব হিমাদ্রি। ওয়ালাইকুম আসসালাম ফারদিন হাসান। আমি ভালো আছি। নুরুল হক, তুমি কেমন আছো? নমস্কার শান্ত। দাদা ক্লাস 9টা থেকে হলে ভালো হতো। হ্যাঁ, ক্লাস টাইম চেঞ্জ করব নেক্সট মাসে। এই মাসে চেঞ্জ করা পসিবল হবে না। হ্যাঁ, তোমাদের ক্লাস টাইম আবার 9টায় নিয়ে আসার চেষ্টা আমি করতেছি, বাট এই মাসে পসিবল হবে না। আগামী মাসে হোপফুল্লি আগামী মাসে নিয়ে আসবো। রাহুল নমস্কার, ভালো আছি। লিখন, তুমি কেমন আছো? অপূর্ব, আহমজাদ, সানি, তানজিম কেমন আছো? ওকে, ওয়ালাইকুম আসসালাম তানবির আহমেদ। ওয়ালাইকুম আসসালাম। কবে যে লাইভ ক্লাস করব? মাত্র স্ট্রেট লাইন শেষ করে সার্কেল ধরলাম। তুমি সার্কেলটা খুব দ্রুত শেষ করে ফেলো, তাইলে কণিক অধ্যায়ের পরে ত্রিকোণমিতি শুরু হবে। হ্যাঁ, ত্রিকোণমিতি লাইভ ক্লাস থেকে করতে পারবা, কারণ ত্রিকোণমিতি শুরুর আগে অন্য কোনো চ্যাপ্টার পড়ার দরকার নাই। মানে এখন কণিক অধ্যায় বোঝার জন্য তোমার সরল লেখা এবং সার্কেল পড়া থাকা উচিত, প্রয়োজনীয়। বাট পরে যখন ত্রিকোণমিতি অধ্যায় শুরু হবে, ত্রিকোণমিতি অধ্যায় তো প্রথম পত্র দিয়ে শুরু করব, তো ওইটার জন্য তো আগের কোনো অধ্যায় পড়া থাকা দরকার নাই। তো ত্রিকোণমিতি অধ্যায় দিয়ে সবাই লাইভ ক্লাস করতে পারবা। যারা এই কোর্সে এনরোল করে আসো, ত্রিকোণমিতি অধ্যায় যখন শুরু হবে সবাই আবার নতুন থেকে লাইভ ক্লাস করতে পারবা, কারণ আগের অধ্যায়গুলোর বেসিক প্রয়োজন হবে না। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করব কণিক। ভালো আছি মিম, তুমি কেমন আছো? আদাব মেহেদি, আদনাউল, হায়দার, অতুল কেমন আছো? এই তুষার, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা কি শুরু করব? আজকে আমরা শুরু করব কণিক, সেকেন্ড পেপার চ্যাপ্টার 6 কণিক শুরু করব। ঠিক আছে, ওকে। তো প্রথমেই আমরা দেখব কণিক কি জিনিস, কণিক কাহাকে বলে, কত প্রকার ও কি কি, তাই না? কণিক কাহাকে বলে, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। বাংলা ব্যাকরণের প্রশ্ন আসতো না, একটু ওয়েট, আমি আমার চোখের সামনে লাইটটা অফ করে নিই। কণিক কত প্রকার ও কি কি, নাকি? আচ্ছা, আগে সংজ্ঞা, আগে আমরা সংজ্ঞাটা জানবো। সংজ্ঞা, রাইট। দেখো, ধরো এইটা একটা বিন্দু, ধরো এইটা একটা স্থির বিন্দু, আলফা কমা বিটা, আলফা কমা বিটা, এটা একটা স্থির বিন্দু। ঠিক আছে, মানে এটা নড়াচড়া করে না, স্থির বিন্দু। আর এইখানে আরেকটা স্থির সরল রেখা, ধরো এটা একটা স্থির সরল রেখা, এটা কি স্থির সরল রেখা, এটাও নড়াচড়া করে না। ধরলাম এটার সমীকরণ এল এক্স প্লাস, আচ্ছা উপরে লিখি, এটা সমীকরণ ধরলাম এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়ালস টু 0। ঠিক আছে, এইটা একটা স্থির সরল রেখা, এটা একটা স্থির বিন্দু। এরা দুইজন যেভাবে আছে এভাবেই থাকবে, এরা কখনো নড়াচড়া করবে না, স্থান পরিবর্তন করবে না। তো এদের মাঝখানে এইখানে একটা বিন্দু, চলমান বিন্দু, ধরো ধরো এখানে একটা বিন্দু আছে যার নাম হচ্ছে পি বিন্দু, পি বিন্দু। ঠিক আছে, এই পি বিন্দুটা একটা চলমান বিন্দু, সে কি করতে পারে? চলতে পারে, সে নাড়াচাড়া করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় সে মুভ করতে পারে, অর্থাৎ সে গতিশীল একটা বিন্দু। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, আমি একটু পি বিন্দুটা উপরে লিখি, তাই যোগ করতে সুবিধা হবে। ধরলাম এটা পি বিন্দুটা এক্স কমা ওয়াই। ঠিক আছে, তো পি বিন্দুটা যে গতিশীল বা চলমান বিন্দু,
সে যদি ইচ্ছা মতো চলাচল করে তাইলে কিন্তু কণিক পাওয়া যাবে না। ধরো পি বিন্দু যদি এইভাবে চলাচল করে তাহলে একটা সরল রেখা পাওয়া যাবে, যদি এইভাবে চলাচল করে তাহলে পাওয়া যাবে কি একটা সাপ, সাপ না, ধরো সাইন এক্স এর গ্রাফ বা কজ এক্স এর গ্রাফ। তো ইচ্ছা মতো চলাচল করলে কিন্তু কণিক পাওয়া যাবে না, অন্য কিছু পাওয়া যেতে পারে, কিন্তু কণিক পাওয়ার জন্য এই পি বিন্দুটাকে একটা নির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে। সে যদি একটা নির্দিষ্ট শর্ত মেনে চলে তখন আমরা সেখান থেকে কণিক পাবো, আদারওয়াইজ পাবো না। তো নির্দিষ্ট শর্তটা কি? শর্তটা হচ্ছে এই পি বিন্দু থেকে এই স্থির বিন্দু, দেখো এই পি বিন্দু থেকে স্থির বিন্দুর দূরত্ব এবং পি বিন্দু থেকে এই স্থির সরলরেখার দূরত্ব, আরে অবশ্যই লম্ব দূরত্ব হবে, অবশ্যই কি লম্ব দূরত্ব। দেখো এই যে লম্ব দূরত্ব, এই দূরত্বগুলো কি মানে দুইটা বিন্দুর দূরত্ব তো ডিরেক্ট। মনে করো আমি যদি তোমাকে বলি পি বিন্দু থেকে এস, এই বিন্দু দূরত্ব তো ডিরেক্ট যোগ করে দেব। আর পি বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব, তো একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব বলতে আমরা লম্ব দূরত্ব বুঝবো, ঠিক আছে? দেখো এই পি বিন্দু থেকে, চলমান বিন্দু থেকে স্থির বিন্দুটার দূরত্ব যেটা হচ্ছে এসপি, এবং এই চলমান বিন্দুটা থেকে এই স্থির সরল রেখাটির লম্ব দূরত্ব, এটা কেমন দূরত্ব ভাইয়া? লম্ব দূরত্ব, ধরলাম পি এম। এই দূরত্ব দুটোর অনুপাত দেখো, স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু থেকে ওই স্থির সরল রেখার দূরত্বের অনুপাত, সরি পিএম, এই দুইটা অনুপাত মানে দুইটা দূরত্বের অনুপাত। দেখো চলমান বিন্দু থেকে স্থির বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু থেকে স্থির রেখার লম্ব দূরত্ব, এই দুইটা দূরত্বের অনুপাত যদি সবসময় ধ্রুবক থাকে, যদি সবসময় ধ্রুবক মানে সমান, সবসময় সমান থাকে, এই কন্ডিশনটা মেনে যদি এই বিন্দুটা চলাচল করে বা পরিভ্রমণ করে, তখন সে যে সঞ্চার পথটা তৈরি করবে সেটাই হবে কণিক। সেটাই হবে কি? কণিক। আমি আবার বলতেছি, কণিক হওয়ার জন্য কি কি লাগবে, বা একটা বক্ররেখা কখন কণিক হবে, এটার জন্য আগে কন্ডিশন হচ্ছে একটা স্থির বিন্দু লাগবে, এটা হচ্ছে স্থির বিন্দু, এটা হচ্ছে স্থির রেখা, এইটা স্থির বিন্দু, এটা স্থির রেখা। স্থির বিন্দুর স্থানাঙ্ক ধরছি আলফা কমা বিটা, এবং স্থির সরলরেখার সমীকরণ ধরছি lx প্লাস my প্লাস n ইকুয়ালস টু 0। তো একটা চলমান বিন্দু ধরলাম পি এক্স কমা ওয়াই, এই চলমান বিন্দুটার চলার পথ যদি এমন হয় যে ওই বিন্দুটা থেকে স্থির বিন্দুর দূরত্ব এবং ওই স্থির সরল রেখার লম্ব দূরত্ব, এই দুইটার অনুপাত সবসময় সমান থাকবে। সবসময় কি থাকবে? সমান থাকবে, ধ্রুবক থাকবে বা ফিক্সড থাকবে। তখন এই বিন্দুটা যেই পথে চলবে, মানে এই শর্তটা মেনে এই বিন্দুটা যেই পথে চলবে সেই পথটাই হবে একটা কি? কণিক। সেই সঞ্চার পথটা একটা কণিক। ধরো এইরকম, ধরো এরকম আরেকটা বিন্দু, এখানে আরেকটা বিন্দু, ধরো এই বিন্দু থেকে এস এর দূরত্ব মানে স্থির বিন্দু দূরত্ব এবং এই রেখার লম্ব দূরত্ব, এই দুটোর অনুপাত যত, ধরো এই বিন্দু থেকেও এই স্থির বিন্দু দূরত্ব এবং এই স্থির সরলরেখার দূরত্বের অনুপাত ধরো সমান, ঠিক আছে? ধরো এরকম আরো একটা বিন্দু এইখানে, এরকম আরো একটা বিন্দু এইখানে, একইভাবে এইখানে এইখানে, মানে বিন্দুগুলো মোটামুটি এইরকম হবে, আকৃতিটা হবে এইরকম, আকৃতিটা হবে এইরকম। যদি সমান থাকতে চায়, অনুপাতটা যদি সমান থাকতে চায়, দেখো এই যে এমন বিন্দুগুলা এখান থেকে নিতে হবে, তুমি ইচ্ছা মতো বিন্দু নিতে পারবা না। এখানে এমন বিন্দুগুলা তোমাকে সিলেক্ট করতে হবে যেই বিন্দুগুলা থেকে, ধরো এই বিন্দু থেকে এই স্থির বিন্দু দূরত্ব এবং এই স্থির সরলরেখার লম্ব দূরত্ব, এই দুটো অনুপাত সবসময় কি থাকতে হবে? সেম থাকতে হবে, চেঞ্জ হওয়া যাবে না। তো ধরো মোটামুটি আমি অনুমান করে বিন্দুগুলো যে এইগুলো নিলাম, এই বিন্দুগুলো নিলাম। তো এখন এই যে এই বিন্দুগুলার যে সঞ্চার পথ, সেই সঞ্চার পথটাই হবে একটা কণিক। অর্থাৎ এই শর্ত মেনে
একটা চলমান বিন্দুর গতিপথ যদি এমন হয় যে সেই বিন্দুটি থেকে একটি স্থির বিন্দুর দূরত্ব এবং একটি স্থির সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত সবসময় ধ্রুবক, তখন সেই বিন্দুটির বা সেই চলমান বিন্দুটির সঞ্চার পথকেই বলে একটা কণিক। এই যে আমি যদি এখন যোগ করি, হয়তো এক্স্যাক্টলি পারফেক্ট হবে না, বাট ঘটনাটা এরকম হবে। এই যে এইটা হবে একটা কণিক। এটা কি হবে? এইটা হবে কৌণিক। সেটা উপবৃত্ত, পরাবৃত্ত নাকি অধিবৃত্ত এগুলো আমরা পরে জানবো, বাট এইটা হবে একটা কৌণিক। বুঝতে পেরেছ? ঘটনাটা বোঝা গেছে না? ওকে ভাইয়া, কৌণিকের উপর ইউটিউবের ফ্রি ক্লাসে জন্মদিনকার মাথার টুপি দিয়ে বুঝেছিলেন, ওগুলো কোথায়? ওগুলো তো ইউটিউবে আছেই। শোনো, এখন আমি এখানে পড়াবো যতটুক তোমার দরকার, একদম ঠিক ততটুক, এক্সট্রা কোনো কিছু এখানে পড়াবো না। মানে বেসিকের এক্সট্রা জিনিস এইখানে দেখাবো না। এখানে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু বলবো, তারপরে আমরা টাইপ ভিত্তিক ম্যাথ করব। তোমার ম্যাথ করার জন্য ওই টুপির প্রয়োজন নাই। কারো যদি আরও অনেক বেশি বেসিক বা আরও ডিপ থেকে জানার প্রয়োজন হয়, তুমি আমার ইউটিউবের ফ্রি প্লেলিস্ট, ওখানে একদম বেসিক বা জিরোর নিচে থেকে শুরু করে ওখানে বোঝানো আছে। আমার ইউটিউবে কৌণিকের যে ফ্রি প্লেলিস্ট আছে, ওখানে একদম জিরোর নিচে থেকে পড়ানো আছে। বাট এখানেও আমি বেসিক থেকেই পড়াবো। কেউ যদি একদম জিরো থেকে কৌণিক শুরু করো, সেও এই ক্লাসগুলো করলেই বুঝতে পারবা। ঠিক আছে? এইরকম না যে ওই ক্লাসগুলো করে তারপরে এখানে আসতে হবে। আমি যেভাবে পড়াবো এইভাবেও তুমি সুন্দর মতো বুঝতে পারবা। বাট এখানে এক্সট্রা কোনো জিনিস দেখাবো না, বেসিক যতটুকু প্রয়োজন ততটুকু দেখাবো। এবং আমরা বেশি গুরুত্ব দিব কিসে? বেশি গুরুত্ব দিব ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিংয়ে। ঠিক আছে? ওকে, চলো। তো এসপি বাই পিএম ইকুয়ালস টু ধ্রুবক। যে এই যে ধ্রুব সংখ্যাটা, এটাকেই বলা হয় কণিকের উৎকেন্দ্রিকতা। এই ধ্রুবকটাকে বলা হয় কণিকের উৎকেন্দ্রিকতা, বা ইংলিশে বলে ইসেন্ট্রিসিটি। এটাকে প্রকাশ করা হয় ছোট হাতের ই দিয়ে। উৎকেন্দ্রিকতা বা ইংলিশে বলে ইসেন্ট্রিসিটি, এটাকে প্রকাশ করা হয় ছোট হাতের ই দিয়ে। ছোট হাতের ই দিয়ে। তো আমি এখানেও লিখে রাখি এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়ালস টু ছোট হাতের ই, এবং এটাকে বলা হয় কণিকের উৎকেন্দ্রিকতা। যেই ধ্রুব সংখ্যাটা পাওয়া যায় সেই ধ্রুব সংখ্যাটাকে বলে উৎকেন্দ্রিকতা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব কণিকের সাধারণ সমীকরণ। ধরো এটা একটা কণিক, এটা পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত আমি কিচ্ছু জানি না। আমার এখন শুধু কণিক নিয়ে আলোচনা। এটা পরাবৃত্ত হোক, উপবৃত্ত হোক, অধিবৃত্ত হোক, এটা আমরা পরে শিখব। আপাতত আমরা জেনারেল কণিক নিয়ে পড়তেছি। হ্যাঁ, এখন আমরা দেখব কণিকের সাধারণ সমীকরণ। কণিকের সাধারণ সমীকরণ। যাদের সরল রেখা পড়া নাই তাদের কণিক পড়তে ভালোই প্যারা হবে। সরল রেখা না পড়ে কেউ কণিকের ক্লাস করতে চলে আসো না। ঠিক আছে? দেখো কণিকের সাধারণ সমীকরণ। এখান থেকে আমি কি লিখতে পারি? এসপি ইকুয়ালস টু ইপিএম। এই যে এসপি ইকুয়ালস টু ইপিএম লিখতে পারি, ই ইন্টু পিএম। দেখো তো এসপি, এসপি মানে কি? এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করতে হয়? রুট ওভার অফ এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু উৎকেন্দ্রিকতা হচ্ছে ই ইন্টু পিএম। কি জিনিস? পিএম হচ্ছে পি বিন্দু থেকে এই স্থির সরল রেখাটা, যার সমীকরণ হচ্ছে এলএক্স প্লাস এমওয়াই প্লাস এন, এই সরলরেখার লম্ব দূরত্ব। তো একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয় সেটা আমরা সরলরেখা অধ্যায়ে পড়ে আসছি। নিচে রুট ওভার অফ এক্স এর সহগ স্কয়ার মানে এল স্কয়ার প্লাস ওয়াই এর সহগ এম স্কয়ার, এবং উপরে এক্স এর জায়গায় বসবে এই বিন্দুর ভুজ, ওয়াই এর জায়গায় বসবে এই বিন্দুর কোটি। অর্থাৎ এক্স এর জায়গায় এক্সই বসবে, ওয়াই এর জায়গায় ওয়াই, কোনো চেঞ্জ করার দরকার নাই। এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, এবং মডুলাস দিছি কেন? কারণ দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না। দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না, এই জন্য আমরা এখানে মডুলাস দিছি। দেখো এক্স মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, এটা হচ্ছে এসপি, মানে এস এবং পি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তারপর ই ইন্টু পিএম হচ্ছে পি বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব।
বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব বের করে সূত্র বসাই দিছি। এখন এটাই হচ্ছে আমাদের কণিকের সাধারণ সমীকরণ। যে কোনো কণিকের সাধারণ সমীকরণ এইটা, সেটা পরাবৃত্ত হোক, উপবৃত্ত হোক বা অধিবৃত্ত। তবে এই সমীকরণটা দেখতে খারাপ লাগতেছে, এই জন্য আমি এটাকে কি করব, স্কোয়ার করে দিব। এটাকে আমি স্কোয়ার করে দিব। দেখো সমীকরণটা এরকম দেখতে খারাপ লাগতেছে, রুট ওভারটা তুলে দিই, উভয় পক্ষকে স্কোয়ার করে দিই। দেখো উভয় পক্ষকে স্কোয়ার করে দিলে সমীকরণটা দেখতে একটু সুন্দর হবে, আর কিছু না। তুমি উপরের লাইনেও বলতে পারতা, বাট আমি একটু সুন্দর করার জন্য সরলরেখার সমীকরণটাকে উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি। তাহলে হবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, উপরে থাকবে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন। দেখো উভয় পক্ষকে স্কোয়ার হবে, উভয় পক্ষকে আমি বর্গ করে দিচ্ছি। নিচেরটা তো রুট ওভার কাটাকাটি চলে যাবে, নিচেরটাকে বর্গ করলে রুট ওভার কাটাকাটি চলে যাবে, আর উপরেরটা স্কোয়ার হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমরা বলবো কণিকের সাধারণ সমীকরণ। তুমি উপরের লাইনেও কণিকের সাধারণ সমীকরণ বলতে পারো, এই লাইনকেও বলতে পারো, তোমার যেটা খুশি। দুইটাকেই কণিকের সাধারণ সমীকরণ বলা যায়, ডাজেন্ট ম্যাটার। তো এটাই হচ্ছে কণিকের কি সাধারণ সমীকরণ। ধ্যাত্তেরি, এটা সুন্দর হচ্ছে না, সেটা লাগবে না। কণিকের সাধারণ সমীকরণ এই যে এইটাই কণিকের সাধারণ সমীকরণ। যেহেতু এটা কণিকের সাধারণ সমীকরণ, তাহলে এটা পরাবৃত্তের জন্যও খাটবে, উপবৃত্তের জন্যও খাটবে, অধিবৃত্তের জন্যও খাটবে। আমরা জানি কণিক মেজরলি আমরা এই তিনটা সম্পর্কে পড়বো। যদিও কণিকের দ্বিঘাত সমীকরণ থেকে মোট 5 টাইপের জিনিস পাওয়া যেতে পারে, আমরা দেখবো একটু পর। মানে আমরা মূলত এই অধ্যায়ে পড়বো পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত, এই তিনটা টাইপ নিয়ে। তো এটা যেহেতু কণিকের জেনারেলি সাধারণ সমীকরণ, তো এটা পরাবৃত্তের জন্য খাটবে, উপবৃত্তের জন্য খাটবে, অধিবৃত্তের জন্য খাটবে। ঠিক আছে, কি আসলো, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার ইন্টু এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন হোল স্কোয়ার ডিভাইড বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, একটা পরাবৃত্তের বা উপবৃত্তের বা অধিবৃত্তের, সেটা যে কোনো কণিক হোক না কেন, হোক পরাবৃত্ত, হোক উপবৃত্ত বা অধিবৃত্ত, এদের সমীকরণ বের করার জন্য কি কি প্রয়োজন? দেখো কি কি প্রয়োজন। একটা স্থির বিন্দু, এই স্থির বিন্দু যেটা নাম হচ্ছে উপকেন্দ্র, এই স্থির বিন্দু এটাকে কি বলা হয়, কণিকের উপকেন্দ্র। তার উপকেন্দ্র জানা প্রয়োজন। খেয়াল করে দেখো, এই যে স্থির বিন্দু, লেখো এই স্থির বিন্দু, এটার নাম কি? এই স্থির বিন্দুর নাম হচ্ছে কণিকের উপকেন্দ্র। এটা হচ্ছে কণিকের উপকেন্দ্র। উপকেন্দ্র আমরা যে স্থির বিন্দুটা ধরে নিয়েছিলাম, যার সাপেক্ষে চলমান বিন্দুর দূরত্ব হিসাব করতেছিলাম, সেটাকে বলা হবে কণিকের উপকেন্দ্র। এবং যে স্থির রেখার সাপেক্ষে দূরত্ব হিসাব করতেছিলাম, সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে নিয়ামক রেখা বা দ্বিখাক্ষ। নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ। দেখো তাইলে একটা কণিকের সমীকরণ বের করার জন্য কি কি দরকার? উপকেন্দ্রের স্থানাঙ্কটা জানা দরকার, এবং নিয়ামক রেখার বা দ্বিকাক্ষ রেখার সমীকরণ জানা দরকার, এবং কি দরকার? উৎকেন্দ্রিকতা। দেখো তিনটা জিনিস দরকার। একটা কণিকের সমীকরণ বের করার জন্য তিনটা জিনিস দরকার: উপকেন্দ্র, 2 নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখা, 3 কি? 3 হচ্ছে উৎকেন্দ্রিকতা। এই তিনটা জিনিস জানা থাকলে সেই কণিকের সমীকরণ বের করার জন্য এই সূত্রটাই এনাফ। যেখানে এক্স এবং ওয়াই হচ্ছে চলমান বিন্দু, একটা রেখার সমীকরণে, সেটা হোক সরল রেখা বা বক্ররেখা বা যে কোনো কণিক হোক না কেন, সেই সমীকরণে তো এক্স ওয়াই থাকবেই। এক্স ওয়াই তো আর তুমি এলিমিনেট করতে পারবে না, এক্স ওয়াই থাকবেই। তোমার খালি কি প্রয়োজন হবে? তোমার প্রয়োজন হবে উপকেন্দ্রের স্থানাঙ্ক জানা, নিয়ামক রেখার সমীকরণ জানা এবং উৎকেন্দ্রিকতা জানা। অন্য কিছু কিন্তু তোমার প্রয়োজন হবে না, তাই না? আচ্ছা, এখন দেখো এই যে আমরা এখানে সমীকরণটা পাইছি, এই যে আমরা সমীকরণটা পাইছি, দেখো তো এটা হচ্ছে কণিকের সাধারণ সমীকরণ। তো এইটা দেখো 2 চলকের দ্বিঘাত সমীকরণ না ভাই? এখানে চলক কয়টা? 2টা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। ভাই এটা 2 চলকের কত ঘাত বিশিষ্ট সমীকরণ? 2 চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। লিখে রাখো, নিচে লিখে রাখো কণিকের সাধারণ সমীকরণ, ব্র্যাকেটে লিখে রাখো যে এটা একটা 2 চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কেমন সমীকরণ?
কণিকের সাধারণ সমীকরণটা কেমন সমীকরণ? দুই চলক বিশিষ্ট এক্স এবং আই, দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? আচ্ছা, তো ভাইয়া কণিকের সাধারণ সমীকরণটা যেহেতু দুই চলক বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ, তো আমাদের প্রথমে জানা উচিত যে দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হয়। এটা তো আদর্শ না, এটা তো আর আদর্শ সমীকরণ না, তাই না? আদর্শ সমীকরণ না। আমাদের এখন জানতে হবে যে দুই চলক বিশিষ্ট আদর্শ সমীকরণটা দেখতে কেমন। যেহেতু কণিকের সাধারণ সমীকরণটা দুই চলক বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ, তো আগে আমরা আদর্শ সমীকরণটা সম্পর্কে জেনে আসি। দুই চলক বিশিষ্ট, লিখো, দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ। দেখো, দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কয়ার প্লাস বি ওয়াই স্কয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ। দেখো, দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ। দেখো, এখন এই দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ থেকে আমরা একটা স্পেশাল নির্ণায়কের মান পাবো। স্পেশাল কি পাবো? নির্ণায়কের মান। সেই নির্ণয়টা কেমন? মুখ্য কর্ণ বরাবর থাকবে এ বি সি, মুখ্য কর্ণ বরাবর থাকবে এ বি সি, এইখানে থাকবে এইচ এইচ, এখানে থাকবে জি জি, এখানে থাকবে এফ এফ। এটা মুখস্থ করা লাগবে না, এটা তোমার পরীক্ষা আসবে না, এটা তোমার পরীক্ষা আসবে না, এটা খালি তোমার জানার জন্য। এই দ্বিঘাত সমীকরণ থেকে দেখো, এক্স স্কোয়ারের সহগ এ, ওয়াই স্কোয়ারের সহগ বি, এক্স ওয়াই এর সহগের অর্ধেক এইচ, এক্স ওয়াই এর সহগ হচ্ছে 2h। হ্যাঁ, এই 2h এর অর্ধেক হচ্ছে h। তারপরে আমি বলতে পারি এক্স এর সহগ হচ্ছে 2g, 2g এর অর্ধেক হচ্ছে g, মানে এক্স এর সহগের অর্ধেক g, ওয়াই এর সহগের অর্ধেক হচ্ছে f। তো দেখো, এ বি সি এই তিনটা নিচে মুখ্য কর্ণ বরাবর, তারপরে এখানে এইচ এইচ, জি জি, এফ এফ। এই যে একটা স্পেশাল নির্ণায়ক, যেটা কিনা এই দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণে চলকগুলার সহগগুলা থেকে আসছে। হ্যাঁ, তো এই নির্ণায়কের মান যদি শূন্য হয়, দেখো, এই নির্ণায়কের মান যদি শূন্য হয়ে যায়, তাহলে এই সমীকরণটা থেকে আমরা দুইটা সরল রেখার সমীকরণ পাবো, কোনো বক্ররেখা পাবো না। তো কণিক মানেই তো বক্ররেখা, কণিক তো আর কোনো সরল রেখা হইতে পারে না। তো এই নির্ণায়কের মান যদি 0 হয়ে যায়, তাহলে এখানে কি পাওয়া যাবে? এক জোড়া সরল রেখার সমীকরণ পাওয়া যাবে, এক জোড়া সরল রেখার সমীকরণ পাওয়া যাবে। তখন কোনো কণিক পাওয়া যাবে না, কণিক এখান থেকে আসবে না। এক জোড়া সরল রেখার, এক জোড়া মানে দুইটি, হ্যাঁ, সমীকরণ পাওয়া যাবে, এক জোড়া সরল রেখা সমীকরণ পাওয়া যাবে। তারপরে সেকেন্ড কেস হচ্ছে যদি এই নির্ণায়কটার মান শূন্য না হয়, শূন্য ব্যতীত অন্য কিছু হয়, এ বি সি, এইচ এইচ, জি জি, এফ এফ, এই নির্ণায়কটার মান যদি শূন্য ব্যতীত অন্য যে কোনো কিছু হয়, তাইলে পাওয়া যাবে কি? বক্ররেখা। তাইলে আর সরল রেখা পাওয়া যাবে না, কি পাওয়া যাবে? বক্ররেখা। এবং কখন কি কি বক্ররেখা পাওয়া যাবে? এই যে বক্ররেখা পাওয়া যাবে, কি কি বক্ররেখা পাওয়া যাবে? 4 ধরনের বক্ররেখা পাওয়া যাইতে পারে। কি কি? একটা হচ্ছে বৃত্ত, একটা হচ্ছে পরাবৃত্ত, একটা হচ্ছে উপবৃত্ত, একটা হচ্ছে অধিবৃত্ত। দেখো, এইগুলা তোমার মুখস্থ রাখার দরকার নাই, খালি নিজের বোঝার জন্য মনে রাখতে পারো। এইগুলা কখনো তোমাকে পরীক্ষায় দিবে না। এই নির্ণায়কের মান 0 হইলে এক জোড়া সরলরেখার সমীকরণ পাওয়া যাবে, আর এই নির্ণায়কের মান যদি শূন্য ছাড়া অন্য যে কোনো কিছু হয়, তখন বক্ররেখার সমীকরণ পাওয়া যাবে। এবং যেই বক্ররেখার সমীকরণ পাওয়া যাবে,
সেই বক্ররেখাটা হইতে পারে বৃত্ত, হইতে পারে পরাবৃত্ত, হইতে পারে উপবৃত্ত, হইতে পারে অধিবৃত্ত। তো কখন কোনটা হবে সেটা আমরা একটু পরে দেখব। তো আগে মনে রাখো, সরল রেখার উৎকেন্দ্রিকতা ইনফিনিটি, সরল রেখার উৎকেন্দ্রিকতা অসীম। ওই যে আমরা একটু আগে দেখে আসলাম না যে উৎকেন্দ্রিকতা কণিকের বেলায় কি থাকে, উৎকেন্দ্রিকতা থাকে। একটু আগে আমরা উৎকেন্দ্রিকতা দেখে আসলাম না? তো মনে রাখবা, সরল রেখার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা হয় ইনফিনিটি, যদি এমসিকিউতে আসে কোনো কারণে। সরল রেখা তো কোনো কণিক না, মানে ওই দ্বিঘাত সমীকরণ থেকে আমরা সরল রেখার সমীকরণ পাইতে পারি, বাট এটাকে কিন্তু আমরা কোনো কণিক বলতে পারি না। সরল রেখার বেলায় উৎকেন্দ্রিকতার মান হয় ইনফিনিটি, বৃত্তের বেলায় উৎকেন্দ্রিকতার মান হয় 0, পরাবৃত্তের বেলায় উৎকেন্দ্রিকতার মান 1, এগুলো মুখস্থ করবা। উপবৃত্তের বেলায় উৎকেন্দ্রিকতার মান 0 থেকে বড়, 1-এর চাইতে ছোট। অধিবৃত্তের বেলায় উৎকেন্দ্রিকতার মান 1-এর চাইতে বড়। এই মানগুলো মুখস্থ রাখতে হবে। সরল রেখার বেলায় এমসিকিউতে আসতে পারে, সরল রেখার বেলায় উৎকেন্দ্রিকতার মান অসীম ইনফিনিটি, বৃত্তের বেলায় 0, পরাবৃত্তের বেলায় 1, উপবৃত্তের বেলায় 0 থেকে বড়, 1-এর চাইতে ছোট, আর অধিবৃত্তের বেলায় 1-এর চাইতে বড়। অধিবৃত্তের বেলায় 1-এর চাইতে বড়, পরাবৃত্তের বেলায় 1, উপবৃত্তের বেলায় 0 থেকে বড়, 1-এর চাইতে ছোট, বৃত্তের বেলায় উৎকেন্দ্রিকতা 0, সরল রেখার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা ইনফিনিটি। সরল রেখার বেলায় উৎকেন্দ্রিকতা কত? ইনফিনিটি। এগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা তো আমরা উৎকেন্দ্রিকতা শিখলাম যে কোনটার উৎকেন্দ্রিকতা কত। বাট এখন আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে। কি জানতে হবে? এই যে এই ভ্যালুটা যখন নট ইকুয়ালস টু 0, তখন সেটা বক্ররেখা হবে, ভালো কথা। বাট আমাকে তো এটা জানতে হবে কখন বৃত্ত হবে, কখন পরাবৃত্ত হবে, কখন উপবৃত্ত হবে, কখন অধিবৃত্ত হবে, তাই না? বক্ররেখা মানে এই চারটার যে কোনো একটা হইতে পারে, বাট কখন কোনটা পাওয়া যাবে সেইটা বোঝার জন্য আমার প্রয়োজন হবে এই যে এতটুক জিনিস। এই যে দেখো, এই নির্ণায়কের এই এতটুক জিনিস থেকে আমি আইডেন্টিফাই করতে পারবো যে এখানে বক্ররেখাটা কি হবে। দেখো এখানে কি হবে, এতটুক জিনিস দেখো কি আছে। এখান থেকে তুমি যদি মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ করো, এ বি মাইনাস এইচ স্কোয়ার, তাই না? এতটুক তুমি চিন্তা করো যে এতটুক নির্ণায়ক 2/2, তার মান কত? মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, এ বি মাইনাস এইচ স্কোয়ার। দেখো এ বি মাইনাস এইচ স্কোয়ার, এই জিনিসটার ভ্যালু থেকে আমি সিদ্ধান্ত নিতে পারবো সেটা পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত। তার আগে আমরা বৃত্ত সম্পর্কে জেনে আসি। আগের অধ্যায়ে বৃত্ত পড়ে আসছি, তো তোমরা সবাই জানো এটা যে বৃত্ত হওয়ার শর্ত কি। আগে বৃত্ত হওয়ার শর্তটা দেখাই, এখানে লিখো, তোমরা লিখো, আমি এখানেই দেখাবো। বৃত্ত হওয়ার শর্ত কি? বৃত্ত হওয়ার শর্ত কি? প্রথমে বৃত্তটা দেখাচ্ছি। হ্যাঁ, বৃত্ত হওয়ার শর্ত হচ্ছে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ হইতে হবে সমান। বৃত্তের শর্ত হচ্ছে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সমান। তোমরা নিচে লিখো, বৃত্তের শর্ত হচ্ছে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ, অর্থাৎ এ এবং বি এই দুইটা হইতে হবে পরস্পর সমান, এবং এক্স ওয়াই এর সহগ হইতে হবে 0। কারণ বৃত্তের সমীকরণে আমরা জানি এক্স ওয়াই সংবলিত পদ থাকে না। তাহলে এক্স ওয়াই এর সহগ 2h, 2h সমান হইতে হবে 0। 2h সমান 0 হইলে h সমানও 0 হবে, h সমানও 0 হবে। দেখো তো এই দ্বিঘাত সমীকরণটাতে যদি এ এবং বি পরস্পর সমান হয় এবং এইচ এর মান অর্থাৎ এক্স ওয়াই এর সহগ 0 হয়, তাহলে আমরা এখান থেকে কি পাবো? বৃত্ত পাবো। ঠিক আছে, এরপর আমরা কি দেখব? পরাবৃত্ত। পরাবৃত্ত কখন পাবো? যদি এই যে এখানে কি পাইছিলাম এ বি মাইনাস এইচ স্কয়ার, দেখো এ বি মাইনাস এইচ স্কয়ার এই মানটা যদি 0 হয়, এ বি মাইনাস এইচ স্কয়ার, এ বি মাইনাস এইচ স্কয়ার এই মানটা যদি 0 হয়ে যায় তখন পাবো পরাবৃত্ত। তখন কি পাবো? পরাবৃত্ত। 3 নাম্বার উপবৃত্ত। এ বি মাইনাস এইচ স্কয়ার এই মানটা যদি 0 চাইতে বড় হয়, এ বি মাইনাস এইচ স্কয়ার এই মানটা 0 চাইতে বড় হইলে পাবো উপবৃত্ত, এবং এই মানটা 0 চাইতে ছোট হইলে পাবো অধিবৃত্ত।
এ বি মাইনাস এ স্কোয়ার, এই মানটা শূন্য চাইতে ছোট হইলে পাবো অধিবৃত্ত। আমাকে এই তিনটা জিনিস জানতে হবে। বৃত্তেরটা তো আমরা বৃত্ত অধ্যায়ে পড়েই আসছি, বাট কণিক অধ্যায় থেকে এমসিকিউ আসতে পারে এই তিনটা থেকে। এই তিনটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটা এমসিকিউ ভর্তি পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। একটা সমীকরণ দিয়ে বলবে এটা পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত নাকি বৃত্ত। তো বৃত্ত হবে কিনা সেটা তো আমরা দেখেই বুঝে যাই যে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ হবে সমান এবং এক্স ওয়াই এর সহগ হবে শূন্য, মানে থাকবে না, এক্স ওয়াই থাকবে না। আর এই এ বি মাইনাস এ স্কয়ার, এখানে এ বি কি ভালো করে বোঝো। এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ, বি হচ্ছে ওয়াই স্কয়ারের সহগ, আর এইচ কি? এইচ হচ্ছে এক্স ওয়াই এর সহগের অর্ধেক। ভালো মতো বুঝো। এ বি সবাই বুঝতে পারছো আশা করি। এক্স স্কয়ারের সহগ এ, ওয়াই স্কয়ারের সহগ বি। এক্স ওয়াই এর সহগ কিন্তু এইচ নয়, এক্স ওয়াই এর সহগ হচ্ছে 2h। তো এক্স ওয়াই এর সহগের অর্ধেক হচ্ছে এইচ। এক্স ওয়াই এর সহগকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে এইচ এর মান পাবা, তাই না? এই যে 2h কে তুমি 2 দিয়ে ভাগ করলে এইচ এর মানটা পাবা। তো এক্স ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করলে এইচ এর মান পাওয়া যাবে। এবং এই ইকুয়েশনটা থেকে এ বি মাইনাস এইচ স্কোয়ার, এই মানটা শূন্য হইলে পাবো পরাবৃত্ত, গ্রেটার দেন 0 হইলে পাবো উপবৃত্ত, লেস দেন 0 পাইলে হবে অধিবৃত্ত। ঠিক আছে? তো এই তিনটা জিনিস থেকে এখন তিনটা প্রশ্নের উত্তর দিবা। এই তিনটা জিনিস থেকে তিনটা প্রশ্নের উত্তর দিবা। বলো, ঢাকা ইউনিভার্সিটি 18-19 আসছে। ঢাকা ইউনিভার্সিটি 18-19 আসা প্রশ্ন, বলো অ্যান্সার দাও, অ্যান্সার দাও দেখি। ঢাকা ইউনিভার্সিটি 18-19 আসছে, অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার কি? আমি একটু সাজাই দিই, এটাকে সমীকরণটাকে একটু সাজাই দিই। দেখো আমি সমীকরণটাকে একটু সাজাই দিলাম। এখন বলো, হেই সর্বনাশটা করছে। বৃত্ত যারা বলতেছো মান সম্মান তো নষ্ট করে বলছো তোমরা। এটা কেমনে বৃত্ত? হাই সর্বনাশ করছে। যারা এটাকে বৃত্ত বলতেছো তোমাদেরকে এখন সামনে পাইলে আমি ধইরা 2 গেলে 2টা করে থাপ্পড় দিতাম। হেই সর্বনাশ করছে। এত এত কষ্ট করে বৃত্ত পড়ায় আসছি, এখন বলে এটা বৃত্ত। হেই বেটা, বৃত্ত হওয়ার জন্য তো এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ সমান হইতে হবে। এক্স স্কয়ারের সহগ +1, ওয়াই স্কয়ারের সহগ -1। এটা তো জীবনেও বৃত্ত হবে না। এটা কেমন আজব উত্তর! এত বৃত্ত অধ্যায় পড়ানোর পরে যদি এইসব বলো তাহলে এটা কেমন লাগে? এক্স স্কয়ারের সহগ -1, ওয়াই স্কয়ারের সহগ +1, এই দুটাকে এটা কেন বৃত্ত হয়? এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারের সহগই তো এখানে সমান না। খালি একটা জিনিস বলে দিলে হইলো গাধার মতো। হ্যাঁ, এটা যারা বৃত্ত বলছো তোমাদেরকে ধরে মায়ের দিব ধরে। এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার, এটা +1 এটা -1, এটা কি খালি একটা উত্তর দিলেই হইলো? একটু সামান্য কমন সেন্স বা একটু চোখ কান খোলা তো রাখতে হবে। দেখো এখানে এর মান কত? এক্স স্কয়ারের সহগ হচ্ছে 1, বি এর মান কত? ওয়াই স্কয়ারের সহগ -1, এইচ কত? এখানে এইচ নাই, 0। এখানে এক্স ওয়াই সংবলিত পদই নাই, তাহলে এইচ হচ্ছে 0। তাহলে খেয়াল করে দেখো এখানে এ বি মাইনাস এ স্কোয়ার -1 -0 -1 লেস দেন 0 লেস দেন 0, তাহলে কি হবে? অধিবৃত্ত, বা ইংলিশে বলে এলিপস। সরি, এলিপস বলে নাকি হাইপারবোলা বলে? এলিপস তো অধিবৃত্ত, উপবৃত্ত। হাইপারবোলা, অধিবৃত্ত ইংলিশ হচ্ছে হাইপারবোলা। পরাবৃত্ত মানে হচ্ছে প্যারাবোলা, উপবৃত্ত মানে হচ্ছে এলিপস, আর অধিবৃত্ত মানে হাইপারবোলা। হাইপারবোলা, ওকে। অধিবৃত্ত যারা বৃত্ত বলছো তোমরা এইগুলা যদি এইভাবে ভুল করো তাইলে এই ইঞ্জিনিয়ারিং কোচিং করে কি লাভ বলো? ইঞ্জিনিয়ারিং কোচিং যারা করতেছো তোমাদের চোখ কান খোলা রাখতে হবে, জানা জিনিস ভুল করা যাবে না। এটা বলো, এইটা বলো।
ফার্স্টে আসছে, তোমরাও করো আমিও করি। এক্স স্কোয়ারের সহগ এ 1, ওয়াই স্কোয়ারের সহগ বি 4, এইচ হচ্ছে এক্স ওয়াই এর সহগের অর্ধেক, এক্স ওয়াই এর সহগ হচ্ছে 4, তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে এইচ এর মান হচ্ছে 2, তাহলে এ বি মাইনাস এইচ স্কোয়ার, এ বি মানে 4 একে 4 মাইনাস এইচ স্কোয়ার 2 স্কোয়ার মানে 4 সমান 0। তাহলে এটা কি হবে বলো, তাহলে এটা কি হবে, এটা কি হবে বলো, এইটা কি হবে বলো, এইটা কি হবে বলো, এইটা কি হবে বলো, পরাবৃত্ত, এটা পরাবৃত্ত হবে না, এটা পরাবৃত্ত হবে না, দেখো এটা পরাবৃত্ত হবে না। পরাবৃত্ত কেন হবে না, এখন তোমার কাছে এটা একটু কঠিন লাগতেছে, বাট এটা পরাবৃত্ত হবে না, কারণ আমরা যখন পরাবৃত্ত পড়বো তখন পরে ক্লিয়ার হবে। এটা পরাবৃত্ত হবে না, কারণ এইখানে দেখো আমরা যে কন্ডিশনটা চেক করতেছি, এই কন্ডিশনটা কিন্তু আসলে প্রথমে দেখা উচিত এইটা নট ইকুয়ালস টু 0 কিনা। যদি এইটার মান 0 হয়ে যায়, নির্ণায়কটা যদি 0 হয়ে যায়, তাহলে তো এটা বক্ররেখাই হবে না, তখন তো এই যে এ বি মাইনাস এ স্কোয়ার এটা চেক করার প্রশ্নই আসে না, বুঝতেছো? তখন তো এটা চেক করার প্রশ্নই আসে না। তো আগে তো আমার দেখতে হবে এই নির্ণায়কটার মান 0 কিনা, প্রথমে আমাকে দেখতে হবে এই নির্ণায়কটার মান 0 কিনা। এখানে আসলে এই নির্ণায়কটার মান 0 হয়ে যাবে, এখানে পাওয়া যাবে এক জোড়া সরল রেখা। দেখো কি ছিল, এ বি সি, এ বি সি, জি সরি এইচ এইচ, এইচ এইচ, জি জি, এফ এফ। এই মানগুলো যদি বসাও, মানগুলো বসাই দেখো এটা 0 হয়ে যাবে, মানগুলা বসাও। এ হচ্ছে 1, বি হচ্ছে 4, সি হচ্ছে 1, এইচ হচ্ছে 2 এক্স ওয়াই এর সহগের অর্ধেক, জি জি হচ্ছে এক্স এর সহগের অর্ধেক, 2gx ছিল মনে আছে, 2gx, জি হচ্ছে এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ, এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করলে 1, এফ হচ্ছে ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগ হচ্ছে 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2। এটার মান দেখো, দুইটা কলাম হুবহু সেম হয়ে গেছে, দুইটা কলাম হুবহু সেম হয়ে গেলে এই নির্ণায়কের মান কত, এই নির্ণায়কের মান 0। কাজে এখানে কি পাওয়া যাবে, এক জোড়া সরল রেখা। দেখছো প্রশ্ন কোত্থেকে আসে, তুমি তো পরাবৃত্ত দাগাইয়ে সুখে শান্তিতে ঘুম দিবা যে এইটা আমার শিওর, পরে যখন রেজাল্ট দিবে তখন দেখবা সর্বনাশটা হইছে। আচ্ছা আমরা যখন পরাবৃত্ত পড়বো তখন দেখবা যে পরাবৃত্তে একই সাথে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার থাকে না, যদিও জটিল পরাবৃত্ত থাকতে পারে, বাট আমাদের সিলেবাসে জটিল পরাবৃত্ত নাই। তুমি যখন এ বি মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0 পাবা, তখন তুমি দেখবা যে এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুটোই আছে কিনা। পরাবৃত্তের সমীকরণে হয় শুধু এক্স স্কোয়ার থাকে অথবা শুধু ওয়াই স্কোয়ার থাকে, দুইটা একসাথে থাকে না। হ্যাঁ, তখন তুমি বুঝতে পারবা, আসলে সমস্যা নেই, এক জোড়া সরল রেখা পাওয়া যাবে। ঠিক আছে, অপশনে ছিল পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, কোনোটিই নয়, তো উত্তর হবে কোনোটিই নয়, উত্তর হবে কোনোটিই নয়। ঠিক আছে, ওকে ওকে, চলো চলো সবাই সেন্টি খাচ্ছে। হ্যাঁ, এটা কি বলো, আচ্ছা এটার ম্যাট্রিক্স বের করতে হবে না, এটা নর্মালি করো তাইলেই মিলে যাবে, এটা নর্মালি করো তাইলেই মিলবে, অথবা তুমি চাইলে ম্যাট্রিক্সটা চেক করতে পারো, এটা ম্যাট্রিক্স চেক করো, এটা 0 হবে না, ক্যালকুলেটারে চেক করে ফেলবা। শোনো এটার ম্যাট্রিক্সের মান, সরি ম্যাট্রিক্স না তো নির্ণায়ক, সরি ম্যাট্রিক্স কেন বলতেছি, এই নির্ণায়কের মান কিন্তু ডিরেক্ট ক্যালকুলেটারে বসায় বের করা যায়, আর এটা তো দেখেই বোঝা যায়। শোনো দুইটা, একটা নির্ণায়কের মান কখন 0 হবে, দুইটা সারি বা দুইটা কলাম হুবহু সেম হয়ে গেলে,
তো এখানে দুইটা কলাম হুবহু সেম হয়ে গেছে, এই জন্য 0 হয়েছে। যদি হুবহু সেম না হইতো তাহলে 0 হইতো না, হুবহু সেম না হইলে 0 হবে না, তাই না? দেখেই বুঝে যাবে। এখানে তুমি যদি নির্ণয় একটা লিখো, দুইটা সারি বা দুইটা কলাম হুবহু সেম হবে না, তার মানে এটা 0 হবে না। তো এটা করে ফেলো নর্মালি। এ বি মাইনাস স্কোয়ার, দেখো এ এক্স স্কোয়ার সহগ এ হচ্ছে 2, ওয়াই স্কোয়ার সহগ বি হচ্ছে 2, এক্স ওয়াই এর সহগের অর্ধেক হচ্ছে এইচ, এক্স ওয়াই এর সহগ হচ্ছে -4, -4 কে 2 দিয়ে ভাগ করলে -2, এ বি মাইনাস এইচ স্কোয়ার, 2 দুগুণে 4 -4 0। দেখো এটা কি হবে? এই আমি কি ভুল করছি? এইটা তো পরাবৃত্ত হবে না, এটা কি ভুল করছি আমি? এটা 0 হচ্ছে কেন? এটা তো এক্স স্কয়ার, আচ্ছা আচ্ছা এই 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 আমি ভুল করে ফেলছি, এটা তো b3, এটা তো এক্স স্কয়ার দুইটাই আছে, 3 সরি। এখন লিখো 3 দুগুণে 6 মাইনাস a স্কয়ার, -2 কে স্কয়ার করলে 4 সমান 2 গ্রেটার দেন 0। তাহলে এটা হবে উপবৃত্ত, গ্রেটার দেন 0 এটা কি হবে? উপবৃত্ত। এবং তুমি নির্ণায়কের মানটাও চেক করতে পারো, বাট এটা 0 হবে না, উপবৃত্ত। দেখো শোনো, অপশনে যদি এক জোড়া সরল রেখা না থাকে, একটা জিনিস মনে রাখবা, এক জোড়া সরল রেখা অপশনে কখনো থাকে না, মাঝে মধ্যে থাকে, খুব রেয়ার। এমসিকিউ এর অপশনে যদি এক জোড়া সরল রেখা অথবা কোনোটিই নয় এই অপশনটা থাকে, তাইলে তুমি নির্ণায়কের মানটাও চেক করবা। আর যদি অপশনে থাকে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত, এই চারটা, তখন তো তোমার নির্ণায়কের মান চেক করার দরকারই নাই, কারণ অপশনে যে চারটা আছে এই চারটাই কনিক, বা এই চারটার বেলায় নির্ণায়ক 0 হয় না। তো মোস্ট অফ দ্য কেসে অপশনে এইগুলাই থাকে, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, বৃত্ত। তো নির্ণায়কের মান সেই ক্ষেত্রে চেক করা লাগে না। ঠিক আছে, ওকে, আশা করি বোঝা গেল, আশা করি বোঝা গেল। ওকে, ঠিক আছে। এরপরে আমরা পরাবৃত্তের বেসিক সম্পর্কে জানব। আমরা প্রথমে আজকে কি শিখলাম? এতক্ষণ পর্যন্ত আমরা শিখলাম কণিকের বেসিক জিনিসপত্র, কণিকের সাধারণ সমীকরণ, এবং কি বলে দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ, এবং একটা সমীকরণ দেখে কণিক চেনার উপায়, সেটা পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত, সেটা চেনার উপায় আমরা শিখলাম। এখন আমরা কি শিখব? এখন আমরা যাব পরাবৃত্তে। এখন আমরা পরাবৃত্ত সম্পর্কে জানব। দেখো পরাবৃত্ত, তো পরাবৃত্ত কখন হয়? যখন উৎকেন্দ্রিকতার মান হয় 1, মনে আছে? পরাবৃত্তে উৎকেন্দ্রিকতার মান কত? 1। আরেকটা জিনিস কি ছিল? ab মাইনাস a স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এইটা এখন আর আমার কোনো কাজে লাগবে না, এইটা জাস্ট কণিকটা চেনার জন্য। হ্যাঁ, এই যে ab মাইনাস a স্কোয়ার ইকুয়ালস টু 0, প্রথমে কিন্তু নির্ণায়কের মান অশূন্য হইতে হবে, মানে শূন্য হওয়া যাবে না। নির্ণায়কের মান শূন্য হলে একজোড়া সরল রেখা, আর শূন্য যদি না হয় এবং ab মাইনাস a স্কোয়ার সমান 0 হয়, তখন সেটা পরাবৃত্ত। তো এইটা দ্বারা শুধু কণিক চেনার জন্য কাজে লাগবে, আর কোথাও কাজে লাগবে না। এটা বাদ, মনে করো এটা দিয়ে আর কোনো কাজে আসবে না। তো পরাবৃত্তের বেলা উৎকেন্দ্রিকতা e ইকুয়ালস টু 1, এই জিনিসটা আমার খুব কাজে লাগবে। কেন? কারণ যে কোনো কণিকের বেলায় উৎকেন্দ্রিকতা কি ছিল মনে আছে? উৎকেন্দ্রিকতা ছিল SP ডিভাইডেড বাই PM ইকুয়ালস টু ছিল উৎকেন্দ্রিকতা E, তাই না? তো পরাবৃত্তের বেলায় যেহেতু উৎকেন্দ্রিকতার মান হচ্ছে 1, তাহলে অবশ্যই আমরা বলতে পারি SP ইকুয়ালস টু PM। E এর মান কত? 1। তাইলে পরাবৃত্তের বেলায় SP ইকুয়ালস টু PM, SP ইকুয়ালস টু PM। খেয়াল করে দেখো, ধরো এইটা সেই নির্দিষ্ট সরল রেখা, এইটা সেই নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে উপকেন্দ্র, নির্দিষ্ট বিন্দু হচ্ছে উপকেন্দ্র, আর নির্দিষ্ট সরল রেখা হচ্ছে নিয়ামক রেখা। বললাম নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে Lx প্লাস My প্লাস n ইকুয়ালস টু 0। তো পরাবৃত্তের বেলায়
চলমান বিন্দুটা আর একটু দূরে নেই, এমন ভাবে চলবে, চলমান বিন্দুটা এমন ভাবে চলবে যেন স্থির বিন্দু থেকে তার দূরত্ব, স্থির বিন্দু থেকে তার দূরত্ব এবং সেই বিন্দু থেকে সেই নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্ব সবসময় কি হয়, সমান হয়। কারণ এই যে দেখো এসপি সমান পিএম, এসপি সমান পিএম, এটা হচ্ছে পরাবৃত্তের সূত্র। কাজেই পরাবৃত্তের বেলায় একটা চলমান বিন্দু এমন ভাবে চলবে যেন স্থির বিন্দু থেকে অর্থাৎ উপকেন্দ্র থেকে, স্থির বিন্দুকে আমরা কি বলতেছি, উপকেন্দ্র বলতেছি, উপকেন্দ্র থেকে তার দূরত্ব এবং সেই বিন্দু থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব সবসময় কি হবে, সমান হবে। তো চিত্রটা কেমন হইতে পারে, চিত্রটা হইতে পারে এই রকম। তুমি যদি আঁকাও চিত্রটা হইতে পারে এই রকম, এই যে এরকম না, অবশ্য কার্ভ হবে এখানে এসে দেখতে। আচ্ছা এই যে এইরকম হবে, এই যে এইরকম হইতে পারে, ঠিক আছে। এবং সবচেয়ে যেই বিন্দুতে এসে কার্ভ হবে সেটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা আমরা পরে দেখতেছি। মানে যে বিন্দুতে এসে সবচেয়ে বেশি কার্ভ হবে, মানে এই যে এইভাবে যে বাঁকতেছে, এখানে এসে তো একটা বিন্দুতে আসার পরে সে আবার এইদিকে বাঁকা শুরু করবে। তো সবচেয়ে বেশি যে বিন্দুতে এসে সে থামবে বা যেখানে তার বাঁকটা একদম শেষ হচ্ছে সেটা হচ্ছে তার শীর্ষবিন্দু, সেটা আমরা পরে জানবো। তো আমি আবার একটু লিখি, এটা হচ্ছে উপকেন্দ্র, এইটা হচ্ছে উপকেন্দ্র, আর এটা হচ্ছে নিয়ামক রেখা, নিয়ামক রেখা। স্থির বিন্দুটা হচ্ছে উপকেন্দ্র এবং স্থির রেখাটা হচ্ছে নিয়ামক রেখা। তো আমি যদি পরাবৃত্তের সাধারণ সমীকরণ বের করি, আমরা কিন্তু কণিকের সাধারণ সমীকরণ বের করা শিখে আসছি। তো আমরা যদি পরাবৃত্তের সাধারণ সমীকরণ বের করি কি হবে, দেখো এসপি আমি যদি স্কোয়ার করে দিই, আগেই স্কোয়ার করে দিলাম, এইবার আর পরে স্কোয়ার করব না, আগেই স্কোয়ার করে দিলাম, এসপি স্কোয়ার সমান পিএম স্কোয়ার। তাহলে এসপি স্কোয়ার কি হবে, এখন তো রুট ওভার আসবে না, এসপি মানে হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যেহেতু স্কোয়ার করে দিচ্ছি রুট ওভার চলে যাবে। এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু পিএম স্কোয়ার। পিএম হচ্ছে পি বিন্দু থেকে এই নিয়ামক রেখার লম্ব দূরত্ব, নিচে রুট ওভার হয় বাট স্কোয়ার করে দিচ্ছি, রুট ওভার হবে না, হবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এবং উপরে হবে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন হোল স্কোয়ার। দেখো এখানে উৎকেন্দ্রিকতা থাকবে না, কারণ উৎকেন্দ্রিকতার মান কত, 1। কণিকের সাধারণ সমীকরণে এখানে ছিল ই স্কোয়ার, ই স্কোয়ার ছিল। তো পরাবৃত্তের বেলায় ই স্কোয়ারের মান হয়ে যাবে 1, এটা আর লেখার দরকার নাই। তো এটা হচ্ছে পরাবৃত্তের সাধারণ সমীকরণ। এটা কি, পরাবৃত্তের সাধারণ সমীকরণ। পরাবৃত্তের সমীকরণে উৎকেন্দ্রিকতা প্রয়োজন হয় না, কারণ উৎকেন্দ্রিকতার মান আমরা জানি 1। যদি অধিবৃত্ত বা উপবৃত্ত এই দুইটার যে কোনো একটা হইতো তখন কিন্তু এখানে উৎকেন্দ্রিকতা থাকতো, কারণ উপবৃত্তের উৎকেন্দ্রিকতার মান 0 থেকে 1-এর মধ্যে যে কোনোটা হইতে পারে, ফিক্স না। আর অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার মান 1-এর চাইতে বড় যে কোনো সংখ্যা হইতে পারে, ফিক্স কিছু নাই। তো উপবৃত্ত বা অধিবৃত্তের সমীকরণে এখানে ই স্কোয়ার থাকবে, এখানে ই স্কোয়ার অবশ্যই থাকবে, বাট পরাবৃত্তের সমীকরণে থাকবে না, কারণ সেটার মান 1। ঠিক আছে, আশা করি বোঝাইতে পারছি। তো এটা হচ্ছে পরাবৃত্তের সাধারণ সমীকরণ। তো পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য তুমি যদি জাস্ট উপকেন্দ্র এবং নিয়ামক রেখা জানো, আর কিচ্ছু লাগবে না। দেখো পরাবৃত্তের সাধারণ সমীকরণ বের করার জন্য বা পরাবৃত্তের সমীকরণ, যে কোনো পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য জাস্ট দুইটা জিনিস লাগবে, উপকেন্দ্র আর কি নিয়ামক রেখা, আর কিচ্ছু দরকার নাই। উৎকেন্দ্রিকতা আমাদের জানা,
এই দুইটা জিনিস, উপকেন্দ্রের স্থানাঙ্ক, নিয়ামক রেখার সমীকরণ, এই দুইটা জিনিস যদি আমরা জানি, ডিরেক্ট এই সূত্রে বসায় দিয়ে আমরা এক লাইনে পরাবৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পরাবৃত্তের সরল সমীকরণগুলো দেখব, যে পরাবৃত্তের সরল সমীকরণগুলো দেখতে কেমন হয়। পরাবৃত্তের সরল সমীকরণ, দুইটা সমীকরণ আমাকে খুব ভালো মতো শিখতে হবে। পরাবৃত্তের সরল সমীকরণ আগে লিখি, পরাবৃত্তের সরল সমীকরণ। সরল মানে সাধারণ মানুষ, সরল সমীকরণ। আমাদের সিলেবাসে সরল সমীকরণই আছে, জটিল সমীকরণ নাই। পরাবৃত্তের সরল সমীকরণ একটা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, আর একটা হচ্ছে x স্কয়ার ইকুয়ালস টু 4ay। এই দুইটা হচ্ছে পরাবৃত্তের সরল সমীকরণ। y স্কয়ার ইকুয়ালস টু 4x, x স্কয়ার ইকুয়ালস টু 4ay। দেখো এখানে y এর উপরে স্কয়ার, x এর পাওয়ার 1, এখানে y এর পাওয়ার হচ্ছে 2 মানে স্কয়ার, x এর পাওয়ার 1, রাইট? আর এই সমীকরণটাতে x এর উপরে স্কয়ার, y এর পাওয়ার 1। তো আমাদের সিলেবাসে পরাবৃত্তের যে অংশটুকু আছে সেখানে শুধু সরল সমীকরণ আছে, অর্থাৎ হয় শুধু x এর উপরে স্কয়ার থাকবে অথবা শুধু y এর উপরে স্কয়ার থাকবে। পরাবৃত্তের সমীকরণে যে কোনো একটার উপরে স্কয়ার থাকবে, একই সাথে x এবং y এর উপরে স্কয়ার থাকলে সেটা হয়ে যায় জটিল পরাবৃত্ত। জটিল পরাবৃত্ত আমাদের সিলেবাসে নাই, শুধু সরল পরাবৃত্ত আছে। তো হয় x এর উপরে স্কয়ার থাকবে অথবা y এর উপরে স্কয়ার থাকবে। তো এখন আমাদের শিখতে হবে এই যে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এই পরাবৃত্তটার চিত্র কেমন, চলো আমরা শিখে আসি। y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এই পরাবৃত্তটার চিত্র আমরা এখন শিখব। দেখো এই পরাবৃত্তের চিত্র আঁকা শিখব। তো এই পরাবৃত্তটার চিত্র, আরে চলে গেল কেন, এই পরাবৃত্তটা দেখো, এই পরাবৃত্তটা তার শীর্ষ, আগে দুইটা ইনফরমেশন আমি লিখে রাখি। এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু এখানে লিখি, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে মূলবিন্দু। আসলে সরল পরাবৃত্তের শীর্ষবিন্দু মূলবিন্দুতেই হয়। এটার শীর্ষ মূলবিন্দু, এটার শীর্ষ মূলবিন্দু, এটার শীর্ষ, আচ্ছা এখানে লিখি সমস্যা নাই, শীর্ষবিন্দু মূলবিন্দু। অর্থাৎ আমরা যে সরল পরাবৃত্ত শিখব, সরল পরাবৃত্তের শীর্ষ সবসময় কোথায় থাকবে? মূলবিন্দুতে থাকবে। দেখো এই যে শীর্ষ এটা, আচ্ছা একই সাথে আঁকে ফেলি, দাঁড়াও এইখানে আরেকটা আঁকাই ফেলি। হ্যাঁ ধরো এইটা আঁকাবো এইখানে, আর এইটা এইখানে। ধরো এইটা একই সাথে একই চিত্রে দুইটা আঁকাই ফেলতে, তোমরা দুইটা আলাদা আলাদা চিত্র আঁকো, দুইটা আলাদা চিত্র আঁকাও, আমি একই চিত্র আঁকাই বলতেছি। ধরো এই যে এতটুকু এক অক্ষ, ওকে। তো y স্কয়ার ইকুয়ালস টু 4ax বা x স্কয়ার ইকুয়ালস টু 4ay, দুইটাই সরল পরাবৃত্ত যাদের শীর্ষ হচ্ছে মূলবিন্দু। এবং খেয়াল রাখবা পরাবৃত্তটার যার পাওয়ার 1 সেই অক্ষে অবস্থান করবে। শূন্য, এইখানে কার পাওয়ার 1? x এর পাওয়ার 1। তাহলে পরাবৃত্তটা কোন অক্ষে অবস্থান করবে? x অক্ষে। এই যে x অক্ষে, তো পরাবৃত্তটা হবে যে এরকম। দেখো এই যে শীর্ষ কিন্তু মূলবিন্দুতে, এই যে এটা হচ্ছে শীর্ষবিন্দু, এইটা হচ্ছে শীর্ষবিন্দু মূলবিন্দু, যেখানে এসে সে একদম কার্ভ হবে, যে বিন্দুতে এসে সে এক্স্যাক্টলি কার্ভ হবে সেটা হচ্ছে তার শীর্ষবিন্দু। হ্যাঁ এটা হচ্ছে শীর্ষবিন্দু। খেয়াল করে দেখো পরাবৃত্তটা কোন অক্ষে হা করছে? x অক্ষে হা করছে। কেন x অক্ষে হা করছে? যেই চলকের পাওয়ার 1, x এর পাওয়ার 1, সেই অক্ষে সে হা করবে। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া সে যে হা করছে সে তো x অক্ষের ডান দিকে হা করে, হা না করে সে তো বাম দিকেও হা করতে পারতো। আপনি বলতেছেন যার পাওয়ার 1 সেই অক্ষে হা করবে, মানে সেই অক্ষে অবস্থান করবে। ভালো কথা, হা করবে মানে তুমি চিন্তা করো এটা মুখ, সে এক অক্ষে অবস্থান করবে। এই যে সে এক অক্ষ বরাবর অবস্থান করতেছে, দেখো এক অক্ষ বরাবর অবস্থান করতেছে। তাহলে এখন তুমি যদি আমাকে প্রশ্ন করো, ভাইয়া x এর পাওয়ার 1
তাহলে এই পরাবৃত্তটা তো এক্স অক্ষের ডান দিকেও হা করতে পারতো, ডান দিকে মানে পজিটিভ দিকে, অথবা বাম দিকেও হা করতে পারতো। আপনি ডান দিকে কেন নিলেন? কারণ মনে রাখবা, এক্স এর সহগ যদি পজিটিভ হয়, যার পাওয়ার 1 সেই অক্ষে অবস্থান করবে, এবং যার পাওয়ার 1 তার সহগ যদি পজিটিভ হয়, এই যে এই মানটা আমি ধরে নিলাম এই মানটা পজিটিভ, এই মানটা যদি পজিটিভ হয় তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে হা করবে, আর এই মানটা যদি ঋণাত্মক হয় তাহলে এই দিকে হা করবে। তাহলে খেয়াল করে দেখো, আমি এখানে তোমাকে দুইটা দেখাই, যে এটা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এই পরাবৃত্তের সমীকরণ। আর আমি যদি তোমাকে বলি যে y স্কয়ার ইকুয়ালস টু -4ax, এইটার সমীকরণ কেমন হবে? এইটার সমীকরণ হবে এই যে, মানে সরি সমীকরণ না তো, চিত্র। এটা চিত্র হবে এরকম, দেখো y স্কয়ারের সহগ মানে y স্কয়ার না তো, যার পাওয়ার 1 x এর পাওয়ার 1 সেই অক্ষে হা করবে, বা পরাবৃত্তটা সেই অক্ষ বরাবর অবস্থান করবে, এবং তার সহগ যদি পজিটিভ হয় তাহলে সেই অক্ষের পজিটিভ দিকে হা করবে, এই যে পজিটিভ দিকে হা করবে। তার সহগ যদি নেগেটিভ হয় নেগেটিভ দিকে হা করবে। বোঝা গেল? আচ্ছা, তবে আমরা যখন ম্যাথ করব আমরা এই সূত্র দিয়ে ম্যাথ করে ফেলবো, আমরা এই সূত্র ইউজ করব না, এটা ইউজ করব না। কেন? কারণ আমরা এই মাইনাসটা এ এর মধ্যে ঢুকাই দেবো, ওটা দেখতে পারবো যখন ম্যাথ করব, আমরা মাইনাসটা এ এর মধ্যে ঢুকাই দেবো। কারণ আমরা তো এত এত আলাদা আলাদা সূত্র শিখবো না, আমরা শুধু এইটার জন্য সূত্রগুলা শিখবো, ঠিক আছে? তারপর সামনে যদি মাইনাস থাকে, মাইনাসটা আমি এ এর মধ্যে ঢুকাই দিয়ে এই সূত্র দিয়ে ম্যাথ করে ফেলতে পারবো। যেমন এই যে -4ax, দেখো -4ax এভাবে লেখা যায়, y স্কয়ার ইকুয়ালস টু 4 ইন্টু -a ইন্টু x। তখন এটাকে এইটার সাথে তুলনা করা যাবে, এ এর জায়গায় জাস্ট -a। তো আমরা সূত্র শুধু এইটা শিখব, জাস্ট এইটার সূত্র দিয়ে আমরা এই পরাবৃত্তের ম্যাথগুলা করতে পারবো, যখন কিনা y এর সহগ 2 x এর সহগ 1। কাজে ভালো করে শিখো যে y এর সহগ 2 x এর পাওয়ার 1, যার পাওয়ার 1 পরাবৃত্তটা সেই অক্ষে হা করবে, এবং তার সহগ যদি পজিটিভ হয় তার ধনাত্মক দিকে হা করবে, সহগ যদি নেগেটিভ হয় ঋণাত্মক দিকে হা করবে। একইভাবে এইখানে দেখো, আচ্ছা এটা তো আবার নড়বে না, ঠিক আছে। দেখো y স্কয়ার ইকুয়ালস টু 4ay, এইটার চিত্রটা দেখো আগে, কার পাওয়ার 1? y এর পাওয়ার 1, এবং এইখানে y এর সহগ পজিটিভ। যেহেতু y এর পাওয়ার 1, শীর্ষবিন্দুটা অবশ্যই মূল বিন্দুতে হবে। শীর্ষবিন্দু অবশ্যই কোথায় হবে? শীর্ষবিন্দু অবশ্যই হবে মূল বিন্দুতে, এটা শীর্ষবিন্দু। এখানে এইটা শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু, শীর্ষ, এখানে এইটা শীর্ষ। দেখো যার পাওয়ার 1, কার পাওয়ার 1? y এর পাওয়ার 1, y অক্ষে হা করবে, y এর সহগ পজিটিভ, y অক্ষের ধনাত্মক দিকে হা করবে, y অক্ষের ধনাত্মক দিকে হা করবে, এই যে y অক্ষের ধনাত্মক দিকে হা করবে, এই যে এইটা হবে x স্কয়ার ইকুয়ালস টু 4ay, এইটা হবে x স্কয়ার ইকুয়ালস টু 4ay। y এর পাওয়ার 1 y অক্ষের দিকে হা করবে, y এর সহগ পজিটিভ দিকে হা করবে। এরপরে দেখো এই দিকে যদি এই দিকে হা করে তাও সে y অক্ষে হা করছে, x স্কয়ার ইকুয়ালস টু 4ay, y এর সহগ নেগেটিভ, y এর সহগ নেগেটিভ, যেহেতু সে নেগেটিভ দিকে হা করছে, x স্কয়ার ইকুয়ালস টু -4ay। বাট আমরা সূত্র শুধু ওইটা দিয়েই শিখবো, মাইনাসটাকে আমরা এ এর মধ্যে ঢুকাই দেবো, ঢুকাই দিয়ে এই সূত্র দিয়েই ম্যাথগুলো করে ফেলবো, আলাদা সূত্র শিখবো না, ঠিক আছে? আমরা যখন সূত্র শিখবো আমরা এইটার সূত্র শিখবো এবং এইটার সূত্র শিখবো, শিখে এই দুইটা সূত্র দিয়ে আমরা এই ম্যাথগুলো করে ফেলতে পারবো, আলাদা করে এই সূত্রগুলোর জন্য সূত্র শিখতে হবে না। তো ঠিক আছে, তো এখন তোমাকে যদি আমি একটা সরল সমীকরণ আঁকতে দেই, আশা করি তুমি আঁকাইতে পারবা। তো এখন কথা হচ্ছে ভাই, এখানে একই জিনিস, আপনি এক্স ওয়াই বুঝলাম, এক্স ওয়াই তো চলক, এক্স ওয়াই হচ্ছে চলক, ওই যে চলমান বিন্দু, চলমান বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে এক্স কমা ওয়াই, সেই এক্স ওয়াই হচ্ছে চলক। বাট ভাইয়া এখানে একই জিনিস, এ হচ্ছে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব। দেখো এই যে পরাবৃত্তটা, তুমি যদি এই পরাবৃত্তটা চিন্তা করো, এই পরাবৃত্তটা শীর্ষবিন্দু হচ্ছে এইটা,
তাইলে উপকেন্দ্র কোন দিকে থাকবে? সবসময় মনে রাখবা, পরাবৃত্ত যেই দিকে হা করে উপবৃত্ত সেই দিকে থাকবে। এই পরাবৃত্তের জন্য উপকেন্দ্র থাকবে এই দিকে, এস। ভালো করে বুঝো, ভালো করে বোঝো। পরাবৃত্ত শীর্ষবিন্দু থেকে যেই দিকে হা করবে সেই দিকে উপকেন্দ্র থাকবে। এই পরাবৃত্তের উপকেন্দ্র থাকবে এই দিকে, এই পরাবৃত্তের উপকেন্দ্র থাকবে এই দিকে। কারণ কি? কারণ এই পরাবৃত্ত এই দিকে হা করছে, যেদিকে হা করবে উপকেন্দ্র সেই দিকে থাকবে। তাহলে এই পরাবৃত্তের উপকেন্দ্র থাকবে এইখানে কোথাও, আর এই পরাবৃত্তের উপকেন্দ্র হবে এইখানে কোথাও। এবং এই যে এই এর পরিচয় হচ্ছে, এর পরিচয় হচ্ছে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। শীর্ষবিন্দুকে এ দ্বারা প্রকাশ করা হয়, শীর্ষবিন্দুকে এ দ্বারা প্রকাশ করা হয়, নর্মালি এ দ্বারা প্রকাশ করা হয়, তোমরা এ ধরবা। তো শীর্ষ থেকে উপকেন্দ্র এই দূরত্বটাই হচ্ছে এ। শীর্ষ থেকে উপকেন্দ্র, এটার বেলায় এখান থেকে টুক, এটার বেলায় এখান থেকে টুক। শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এ। এটা আমরা পরে আরো ডিটেলস জানবো। এখন আমরা যখন এই সমীকরণগুলো থেকে বিভিন্ন ইনফরমেশন বের করা শিখবো তখন আমরা জানবো। আপাতত খালি একটু মনে রাখো যে চিত্র আকার সিস্টেম কি, যার পাওয়ার 1 সেই অক্ষে হা করবে, এবং তার সহগ যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ দিকে হা করবে, সহগ যদি নেগেটিভ হয় নেগেটিভ দিকে হা করবে। দ্যাটস এনাফ। এবং এ এর পরিচয় কি মনে রাখবা, এ এর পরিচয় কি? এ হচ্ছে শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব। শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব বা শীর্ষ থেকে নিয়ামকের দূরত্ব দুইটা সমান। এর পরিচয়টা আমি লিখে রাখি, এ ইকুয়ালস টু শীর্ষ থেকে উপকেন্দ্র বা শীর্ষ থেকে নিয়ামক রেখার দূরত্ব। শীর্ষ থেকে নিয়ামক রেখার দূরত্ব, যেহেতু এটা পরাবৃত্ত তাইলে শীর্ষ থেকে বা যে কোনো বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যত, নিয়ামকের দূরত্ব ততই হবে। কারণ এসপি ইকুয়ালস টু পিএম আমরা সবাই জানি, পরাবৃত্তে এসপি সমান পিএম। কাজেই ধরো এটা শীর্ষ, হ্যাঁ ধরো এটা শীর্ষ, তো এইখানে ধরো যে এটা শীর্ষ, তো শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব যদি এ হয় তাহলে শীর্ষ থেকে নিয়ামকের দূরত্ব তো এই হবে, কারণ সমান তো। এসপি সমান পিএম, এ পি বিন্দু এখানে হইতে পারে, এইখানে এখানে এখানে যে কোনো বিন্দুতে নাও না কেন, বাট পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যত, নিয়ামকের দূরত্ব ততই। তো আমরা এখানে কি পাইলাম যে ছোট হাতের এ হচ্ছে শীর্ষ থেকে উপকেন্দ্র বা নিয়ামক রেখার দূরত্ব, দুটো দূরত্ব সমান। উপকেন্দ্র থেকে শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব যত, নিয়ামক রেখার দূরত্বও ঠিক ততই। আচ্ছা, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, একটু ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা জানবো পরাবৃত্তের শীর্ষ যদি মূল বিন্দু না হয়। দেখো আমরা যে মাত্র সরল পরাবৃত্ত শিখলাম, সবগুলো আসলে সরল পরাবৃত্ত, বাট শুরুতে আমরা যে দুইটা দেখলাম যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এই দুটো আসলে বেশিই সরল। মানে আমরা যেগুলা পড়বো সবগুলাই সরল পরাবৃত্ত, বাট এগুলা বেশি সরল। তো এখন দেখো, যদি পরাবৃত্তের শীর্ষ মূল বিন্দুতে না হয়, ধরো পরাবৃত্তের শীর্ষ আলফা কমা বিটা শীর্ষ বিশিষ্ট পরাবৃত্ত নির্ণয়, শীর্ষ বিশিষ্ট পরাবৃত্ত। দেখো আচ্ছা, ধরো একটা পরাবৃত্ত আলফা কমা বিটা শীর্ষ বিশিষ্ট এবং তার অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। ভাই অক্ষরেখা কি জিনিস? দেখো অক্ষরেখা কি জিনিস, এই যে পরাবৃত্তটা যেই অক্ষে হা করছে সেটাই তার অক্ষরেখা।
যখন শীর্ষবিন্দু মূলবিন্দু হয় তখন সে এক্স অক্ষে হা করছে, এই যে যার পাওয়ার 1 সেই অক্ষে হা করে। কাজে এই পরাবৃত্তটার অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষ, এই পরাবৃত্ত অথবা এই পরাবৃত্ত, এই দুইটার অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষ নিজেই অক্ষরেখা, ঠিক আছে? যার পাওয়ার 1 সেই অক্ষরেখা। এইখানে পরাবৃত্ত কোন অক্ষে হা করছে? এই সমীকরণটাতে পরাবৃত্ত হা করছে ওয়াই অক্ষের দিকে বা ওয়াই অক্ষ বরাবর। কাজে এই সমীকরণ দুইটাতে ওয়াই অক্ষ হচ্ছে এই পরাবৃত্তের অক্ষরেখা, ঠিক আছে? তো এখন শীর্ষবিন্দু যদি মূল বিন্দুতে না হয়, ধরো আলফা কমা বিটা এই বিন্দুতে শীর্ষ বিশিষ্ট একটা পরাবৃত্ত অক্ষরেখা, তখন তো আর অক্ষরেখা, দেখো শীর্ষবিন্দু যদি মূল বিন্দুতে না হয় তাহলে কিন্তু অক্ষরেখা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ হবে না। তখন পরাবৃত্তের অক্ষরেখা এক্স অক্ষও হবে না, ওয়াই অক্ষও হবে না। এক্স অক্ষের সমান্তরাল রেখা হইতে পারে অথবা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা হইতে পারে। ঘটনাটা দেখো, ওয়াই অক্ষের সমান্তরাল হলে আলফা কমা শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হলে সেই পরাবৃত্তের সমীকরণ কি হবে? y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। দেখো আসলে ঘটনা কিন্তু আগেরটাই। দেখো পরাবৃত্তের অক্ষ এক্স অক্ষের সমান্তরাল মানে এক্স এর পাওয়ার 1, পরাবৃত্তের অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল মানে এক্স এর পাওয়ার 1। আর আগে শীর্ষ ছিল মূলবিন্দু, দেখো যখন শীর্ষবিন্দু ছিল মূলবিন্দু 0,0 তখন আসলে সমীকরণটা ছিল এইটা, y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস 0। দেখো y স্কয়ার মানে y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স, 4ax মানে x মাইনাস 0। তখন শীর্ষবিন্দু আসলে যখন 0,0 ছিল তখন আলফা ছিল 0, বিটাও ছিল 0। বুঝতেছো বিষয়টা? তো যখন শীর্ষবিন্দু আলফা কমা বিটা এটা মূল বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু, তখন সমীকরণ হবে y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। এবং অক্ষরেখা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল এই জন্য এক্স এর পাওয়ার 1। এখন দেখো চিত্রটা দেখো তাইলে ক্লিয়ার হবে। দেখো ধরো এইটা এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ। একটা পরাবৃত্তের শীর্ষ হচ্ছে আলফা কমা বিটা, এই যে ধরো এটা এই বিন্দুটা ধরো আলফা কমা বিটা। আমি ধরলাম এখানে এটার সহগ পজিটিভ, এটা সহগ কি পজিটিভ, তাইলে সে এক্স অক্ষে তার যেহেতু এক্স এর পাওয়ার 1 সে এক্স অক্ষ বরাবর হা করবে। ধরো এই বরাবর সে হা করলো, এই যে। এখন এর উপকেন্দ্র যদি এখানে হয়, ধরো এটা উপকেন্দ্র, এর উপকেন্দ্র হচ্ছে এইটা এস, তো এর অক্ষরেখা কোনটা হবে? শোনো পরাবৃত্তের অক্ষরেখা বের করার বুদ্ধি কি? এখানে তো অক্ষরেখা এক্স অক্ষও না ওয়াই অক্ষও না, পরাবৃত্তের অক্ষরেখা বের করার সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে, সবচেয়ে ভালো না একটাই বুদ্ধি, শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র যোগ করে দেয়া। শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র এই দুইটা বিন্দুর সংযোগ রেখাই হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা। তো দেখো এই যে শীর্ষবিন্দু, এই যে উপকেন্দ্র, এই দুইটা বিন্দু সংযোগকারী যে রেখা সেটাই হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা। যেমন আগে যখন শীর্ষবিন্দু ছিল মূলবিন্দু তখন উপকেন্দ্র এক্স অক্ষের উপরই অবস্থান করত, এই জন্য এক্স অক্ষটা হচ্ছে তার অক্ষরেখা। আর এইটার বেলায় শীর্ষবিন্দু মূলবিন্দু এবং উপকেন্দ্র অবস্থান করতো ওয়াই অক্ষের উপর, এটার বেলা এইদিকে, এটার বেলা এইদিকে, এই জন্য এটার ওয়াই অক্ষ ছিল কি রেখা? অক্ষরেখা। বাট এই সমীকরণের বেলায় অক্ষরেখাটা হবে এক্স অক্ষের সমান্তরাল। দেখো এই যে অক্ষরেখা কার সমান্তরাল? অক্ষরেখা দেখো এক্স অক্ষের সমান্তরাল এবং শীর্ষ হচ্ছে আলফা কমা বিটা। তাহলে এই পরাবৃত্তের সমীকরণ কি হবে? y মাইনাস বিটা হোল স্কয়ার
ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। আর যদি এখানে এটা মাইনাস থাকতো তাহলে এটা এইদিকে হইতো। খেয়াল করে দেখো, এখানে এক্স মাইনাস আলফা মানে এক্স এর শক পজিটিভ, এটা হা করছে এক্স অক্ষের ধনাত্মক দিকে। আর যদি এটা মাইনাস থাকতো হা করতো ঋণাত্মক দিকে। আশা করি বোঝাইতে পারছি। হ্যাঁ, হোপফুলি বিষয়টা বোঝাইতে পারছি। এখন অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হইলে ধরো আলফা কমা বিটা শীর্ষ বিশিষ্ট একটি পরাবৃত্তের আমরা কি শিখলাম, অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হইলে তার সমীকরণ হচ্ছে এইটা, y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। আর অক্ষরেখা y অক্ষের সমান্তরাল হলে কি হবে দেখো, অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, যেহেতু শীর্ষবিন্দু এখন মূল বিন্দু নয়, তাহলে অক্ষরেখা হয় এক্স অক্ষের সমান্তরাল হবে অথবা y অক্ষের সমান্তরাল হবে। বাট এক্স অক্ষ y অক্ষ ওরা নিজেরা এখন আর অক্ষ হবে না। তাহলে যেহেতু y অক্ষের সমান্তরাল, তাহলে y এর পাওয়ার হবে 1, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। এই যে এইটাই আমাদের নির্ণয় না মানে কি বলে সেই সমীকরণ। অক্ষরেখা যদি y অক্ষের সমান্তরাল হয় তাইলে সেই সমীকরণটা কি, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। যেহেতু অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, y এর পাওয়ার হবে 1। দেখো অক্ষরেখা যেহেতু y অক্ষের সমান্তরাল, y এর পাওয়ার কত 1, y এর পাওয়ার 1। তো যদি আমি চিত্রটা আঁকাই কেমন হবে, ধরো এইটা এক্স অক্ষ, এইটা y অক্ষ, আলফা কমা বিটা ধরো এই বিন্দুটা যে কোনো বিন্দুই হইতে পারে, আলফা কমা বিটা যে কোনো বিন্দু হইতে পারে। আমি ধরলাম এইটা একটা বিন্দু আলফা কমা বিটা, তার মানে এই পরাবৃত্তটার শীর্ষ হচ্ছে আলফা কমা বিটা, ঠিক আছে। এবং অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, এটা বোঝার উপায় কি, যার পাওয়ার 1 সেই অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। তো এইখানে খেয়াল করে দেখো, এইখানে কি y এর পাওয়ার পজিটিভ, তাহলে কোন দিকে হা করবে y অক্ষের ধনাত্মক দিকে, হা করবে y অক্ষের ধনাত্মক দিকে। আরে সুন্দর হইতেছে না কেন, হা করবে y অক্ষের ধনাত্মক দিকে। এই যে এইরকম হবে, হা করবে y অক্ষের ধনাত্মক দিকে। এবং তার অক্ষরেখা কোথায় হবে, ধরো এটা হচ্ছে তার উপকেন্দ্র। মনে রাখবা শীর্ষবিন্দু থেকে পরাবৃত্ত যেই দিকে হা করে উপকেন্দ্র থাকে ঠিক সেই দিকে। পরাবৃত্তটা হা করতেছে এই দিকে, তাহলে উপকেন্দ্র থাকবে এই দিকে। এবং নিয়ামক রেখার কথায় তো এখনো আসি নাই, নিয়ামক রেখা থাকবে তার ঠিক বিপরীত দিকে, এই দিকে। এটা পরে দেখাচ্ছি। শীর্ষবিন্দু থেকে পরাবৃত্ত যেদিকে হা করবে উপকেন্দ্র থাকবে সেই দিকে। এবং নিয়ামক রেখা একটা পরাবৃত্তের দুইটা বেসিক জিনিস, একটা হচ্ছে উপকেন্দ্র, একটা হচ্ছে নিয়ামক রেখা। তো উপকেন্দ্র যেদিকে থাকবে নিয়ামক রেখা থাকবে তার বিপরীত দিকে। আচ্ছা ওইটা আমরা পরে যাচ্ছি। এখন খেয়াল করে দেখো এখানে অক্ষরেখা কোনটা হবে, এখানে অক্ষরেখা হবে এইটা, এই যে এইটা হবে অক্ষরেখা। এটা কি অক্ষর সমান্তরাল হয়েছে না হয় নাই? আচ্ছা আমি সমান্তরাল করে আঁকি, পরে বিন্দুটা স্থানান্তর করে দিই। এই যে এখন হয়েছে, দেখো এই যে ধরলাম উপকেন্দ্র, এইখানে এই যে উপকেন্দ্র, দেখো তাহলে এই অক্ষরেখাটা কি হয়েছে, এই অক্ষরেখাটা y অক্ষের সমান্তরাল। তাহলে আলফা কমা বিটা শীর্ষ বিশিষ্ট একটি পরাবৃত্তের অক্ষরেখা যদি y অক্ষের সমান্তরাল হয়, তার সমীকরণ এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। মনে রাখবা এই জিনিসটা খেয়াল রাখবা, এক্স এর সাথে আলফা মানে এক্স এর সাথে এই শীর্ষবিন্দুর ভুজ, এক্স মাইনাস শীর্ষবিন্দুর ভুজ, ওয়াই মাইনাস শীর্ষবিন্দুর কোটি। কেউ আবার উল্টা পাল্টা করো না, কেউ আবার এই যে এখানে ওয়াই এর সাথে আলফা নিয়ে আইসো না। দেখবা ওয়াই এর থেকে বিয়োগ হবে শীর্ষবিন্দুর কোটি, ওয়াই এর সাথে কোটি, এটা তো আমরা সবাই জানি। এক্স এর সাথে ভুজ, কেউ আবার ওয়াই এর সাথে আলফা এক্স এর সাথে কোটি নিয়ে আইসা বলো না, ঠিক আছে। আচ্ছা এবং এখানে যদি মাইনাস থাকতো, ওয়াই এর সহগ যদি নেগেটিভ হইতো, তখন পরাবৃত্তটা হা করতো ওয়াই অক্ষের নেগেটিভ দিকে অর্থাৎ নিচের দিকে, তখন উপকেন্দ্র হইতো এই দিকে আর নিয়ামক রেখা হইতো এই দিকে। বুঝতে পারছো?
আশা করি একটুক বোঝা গেছে, আশা করি একটুক বোঝা গেছে। ওকে ফাইন। তাহলে এখন আমি যদি তোমাকে বলি যে একটা পরাবৃত্তের চিত্র আঁকতে হবে, একটা পরাবৃত্তের চিত্র আঁকতে হবে, র্যান্ডম মানে কি বলে, ফ্রি হ্যান্ড ড্রয়িং, ফ্রি হ্যান্ড ড্রয়িং। তোমাকে আমি বললাম y মাইনাস টু হোল স্কোয়ার, y মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়ালস টু 16 ইন্টু এক্স মাইনাস 1, এটার চিত্র আঁকতে হবে। এবং আরেকটা পরাবৃত্ত আমি বললাম এক্স প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 32 ইন্টু ওয়াই প্লাস 2, সরি হ্যাঁ মাইনাস 32 ইন্টু ওয়াই প্লাস 2। এই দুইটা পরাবৃত্তের চিত্র আঁকতে হবে, আমি তোমাকে এটা বললাম। এটা একটা পরাবৃত্ত, এটা একটা পরাবৃত্ত। প্রথম কথা, এটার শীর্ষবিন্দু কত দেখো, এটার শীর্ষবিন্দু কত আর ওটার শীর্ষবিন্দু কত, আগে শীর্ষবিন্দু বাইর করো। এক্স মাইনাস আলফা, আলফা হচ্ছে 1, ওয়াই মাইনাস বিটা, বিটা হচ্ছে 2, শীর্ষবিন্দু 1,2। এটার শীর্ষবিন্দু কত, এইটার শীর্ষবিন্দু এক্স মাইনাস আলফা, অর্থাৎ এখানে আলফা হচ্ছে -3, প্লাসে মাইনাসে মাইনাস, -3, ওয়াই মাইনাস বিটা, বিটার মান কত -2, -3,2। দেখো -3 -2, এটার শীর্ষবিন্দু 1,2, যে এক্স মাইনাস আলফা, সরি ওয়াই মাইনাস বিটা, বিটার মান 2, এক্স মাইনাস আলফা, আলফার মান 1। আর এখানে কিন্তু আছে প্লাস, সূত্রে ছিল মাইনাস, আছে প্লাস, তার মানে এটা হবে -3 এক্স মাইনাস আলফা, আলফা হবে -3, বিটা হবে -2। এখন আমরা চিত্র আঁকাবো, দেখো এখন আমরা চিত্র আঁকাবো। দেখো এটা শীর্ষবিন্দু কোথায়, 1,2, 1 2, ধরো এখানে কোথাও 1,2। এখন খেয়াল করে দেখো কার পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1। তাহলে এই পরাবৃত্তের অক্ষরেখা অবশ্যই হবে এক্স অক্ষের সমান্তরাল, আঁকাই ফেলি। এই পরাবৃত্তের অক্ষরেখা কার সমান্তরাল হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে। যার পাওয়ার 1, এখানে তো শীর্ষবিন্দু মূল বিন্দু নয়, কাজে অক্ষরেখা এক্স অক্ষও হবে না, ওয়াই অক্ষও হবে না। হয় এক্স অক্ষের সমান্তরাল লেখা হইতে পারে অথবা ওয়াই অক্ষের সমান্তরাল লেখা হইতে পারে। তো এখানে শীর্ষবিন্দু হচ্ছে 1,2, সরি শীর্ষবিন্দু 1,2, আমি 1,2 বিন্দুটা চিহ্নিত করলাম। এক্স এর পাওয়ার 1, তার মানে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। এখন এই যে এক্স, যার পাওয়ার 1, তার পাওয়ার মানে তার সহগ কি, এক্স এর পাওয়ার 1 এবং এক্স এর সহগ পজিটিভ। তো যেহেতু পজিটিভ, তাহলে অবশ্যই কোন দিকে হা করবে, এক্স অক্ষের পজিটিভ দিকে হা করবে। এই যে এক্স অক্ষের পজিটিভ দিকে হা করবে, দেখো কোন দিকে হা করবে, এক্স অক্ষের পজিটিভ দিকে হা করবে। দেখো এই যে এক্স অক্ষের পজিটিভ দিকে হা করবে, এবং যেই দিকে হা করবে উপকেন্দ্র থাকবে সেই দিকে। উপকেন্দ্র হবে এখানে কোথাও, দেখো পরাবৃত্তটা যেই দিকে হা করবে উপকেন্দ্র থাকবে সেই দিকে, এবং অবশ্যই অক্ষরেখার উপর থাকবে। উপকেন্দ্র অবশ্যই অক্ষরেখার উপর থাকবে। তো উপকেন্দ্র যেদিকে থাকবে নিয়ামক রেখা থাকবে তার বিপরীত দিকে এবং সমান দূরত্বে। মনে রাখবা পরাবৃত্তের বেলায় শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যত, নিয়ামকের দূরত্ব কিন্তু ঠিক তত। কেন, কারণ ওই যে এসপি ইকুয়ালস টু পিএম, এসপি ইকুয়ালস টু পিএম। তুমি যদি এই বিন্দুটাকে পি বিন্দু ধরো, তো পি বিন্দু থেকে এস এর দূরত্ব যত, নিয়ামকের দূরত্ব ঠিক তত। তো পরাবৃত্ত হা করবে যেদিকে উপকেন্দ্র থাকবে সেই দিকে, এবং নিয়ামক থাকবে তার বিপরীত দিকে এবং সমান দূরত্বে। এই দুটো দূরত্ব সবসময় সমান হবে পরাবৃত্তের বেলায়। আচ্ছা, এখন এইটা দেখো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। শীর্ষবিন্দু -3 2, -3 -2 হবে এখানে কোথাও, -3 -2। এইখানে পরাবৃত্তের অক্ষরেখা কার সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। দেখো ওয়াই এর পাওয়ার 1, তাহলে এই পরাবৃত্তের অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল। এই পরাবৃত্তের অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল। এই যে
ওয়াই অক্ষের সমান্তরাল এবং ওয়াই এর সহগ পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। তাহলে কোন দিকে হা করবে? ওয়াই অক্ষের নেগেটিভ দিকে হা করবে, যেহেতু যার পাওয়ার 1 তার সহগ নেগেটিভ, তো ওয়াই অক্ষের নেগেটিভ দিকে হা করবে। এই যে বলো এখন পরাবৃত্তের চিত্র আঁকাইতে পারবা কিনা? এখন তোমাকে কোনো পরাবৃত্তের চিত্র আঁকাইতে দিলে তুমি চিত্র আঁকাইতে পারবা কিনা এটা বলো। এখন তোমাকে না, এখনই উপকেন্দ্র বের করার দরকার নাই, সাদিয়া আহমেদ মিম, আমরা ওই পর্যন্ত এখনো যাই নাই। হ্যাঁ, আমি এই ক্লাসগুলো তো এমনভাবে পড়াবো যেন একদম জিরো থেকে, যারা আমার রেকর্ডেড ক্লাসগুলো দেখে নাই, মানে রেকর্ডেড বলতে ইউটিউবে সেকেন্ড পেপার প্রিমিয়াম ব্যাচের যে ক্লাসগুলো পাবলিক করা আছে, ওই ক্লাসগুলা যারা দেখছো তাদের তো ভালো, তাদের তো এই কনিক সম্পর্কে আইডিয়া আরও খুব ভালো, তাদের তো আরও ভালো হইলো যে এই আমরা যখন টাইপ ভিত্তিক ম্যাথ করব তোমাদের আরও সহজ মনে হবে সবগুলা টাইপের ম্যাথ। বাট যাদের আগে থেকে এই রেকর্ডেড ক্লাসগুলো বা সেকেন্ড পেপার প্রিমিয়াম ব্যাচের ক্লাসগুলো করা নাই, তারাও যেন বুঝতে পারে, ওইভাবেই আমি ক্লাসগুলো করাবো। তো আপাতত চিত্র আঁকা গেল। তো এখন তোমাকে যে কোনো একটা পরাবৃত্তের সমীকরণ দিয়ে যদি বলা হয় যে এর চিত্রটা কেমন হবে দেখতে, তুমি একটা ফ্রি হ্যান্ডে অবশ্যই চিত্র আঁকাইতে পারবা। এবং এই জিনিসটা মনে রাখবা, শীর্ষবিন্দু থেকে পরাবৃত্ত যেই দিকে হা করে উপকেন্দ্র সেই দিকে থাকে, অবশ্যই সেই দিকেই থাকবে। আর তার বিপরীত দিকে কি থাকে? নিয়ামক রেখা। বিপরীত দিকে নিয়ামক রেখা। এটা তো অবশ্যই আমরা একদম শুরুতেই দেখছি। মনে করি একদম শুরুতে যখন আমরা এই যে একদম শুরুতে ধরো এইটা হচ্ছে নিয়ামক, এইটা হচ্ছে শীর্ষ, এইটা হচ্ছে উপকেন্দ্র। দেখো যেই দিকে হা করে উপকেন্দ্র সেই দিকে থাকে। এই দেখো যেই দিকে হা করে উপকেন্দ্র সেই দিকে, ধরো এইটা শীর্ষ, তো উপকেন্দ্র যেই দিকে থাকে নিয়ামক রেখা অবশ্যই তার বিপরীত দিকে থাকবে। এটা যে কোনো কণিকের বেলায়, যে কোনো কণিকের বেলায়। আর পরাবৃত্তের বেলায়, পরাবৃত্তের বেলায় কই পরাবৃত্ত কই? এই যে পরাবৃত্তের বেলায় শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব যত, এই যে দেখো এসপি সমান পিএম। ধরো এই বিন্দুটা পি, পি বিন্দু তো এখানে যে কোনো বিন্দুকে তুমি পি ধরতে পারো। ধরো এটা শীর্ষবিন্দু, তো শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যত, নিয়ামকের দূরত্ব ঠিক তত। এবং শীর্ষ থেকে যেদিকে হা করবে উপকেন্দ্র থাকবে সেই দিকে, এবং তার বিপরীত দিকে থাকবে নিয়ামক। তো বলো তো একটু ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, একটু ক্লিয়ার। স্লাইডগুলো দিয়ে দিবেন না? হ্যাঁ অবশ্যই স্লাইড তো দিয়ে দিব। স্লাইড দিয়ে আমি কি করব? স্লাইড দিয়ে আমি কি করব? স্লাইড তো অবশ্যই দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিব। ওকে, এখন আমরা দুইটা ইনফরমেশন বের করা শিখবো, দুইটা পরাবৃত্তের। একটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax, y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের মৌলিক তথ্য নির্ণয়। এই পরাবৃত্তের মৌলিক তথ্য নির্ণয় শিখবো। আর একটা শিখবো x স্কয়ার ইকুয়াল টু 4ay। তাইলে আমরা এই অধ্যায়ের পরাবৃত্ত অধ্যায়ের যাবতীয় ম্যাথ করে ফেলতে পারবো। পরাবৃত্তের মৌলিক তথ্য নির্ণয়। আরেকটা হচ্ছে, আগে লিখে রাখি, x স্কয়ার ইকুয়াল টু 4ay, x স্কয়ার ইকুয়াল টু 4ay এই পরাবৃত্তের মৌলিক তথ্য নির্ণয়। দেখো x স্কয়ার ইকুয়াল টু 4ay এটা একটা পরাবৃত্ত, y স্কয়ার ইকুয়াল টু 4ax এটা একটা পরাবৃত্ত। এই দুইটা পরাবৃত্তের সমীকরণ থেকে আমরা মৌলিক তথ্য নির্ণয় শিখব। এই দুইটা আমরা খুব ভালো মতো শিখে ফেলবো, তাইলে আমরা পরাবৃত্তের যাবতীয় টাইপের ম্যাথ আমরা করতে পারবো সুন্দর মতো, হেসে খেলে। আমরা হাসবো, খেলবো আর পরাবৃত্তের ম্যাথ করব। তো ঠিক আছে, চলো আমরা হেসে খেলে পরাবৃত্তের ম্যাথ করব। প্রথমে y স্কয়ার ইকুয়াল টু 4ax এই পরাবৃত্তের সমীকরণ থেকে মৌলিক তথ্য নির্ণয় শিখব। এই পরাবৃত্তের শীর্ষবিন্দু, প্রথমে শীর্ষবিন্দু, এটা তো আমরা শুরু থেকেই জানি, এটা তো চিত্র থেকে বের করার দরকার নাই। y স্কয়ার ইকুয়াল টু 4ax বা x স্কয়ার ইকুয়াল টু 4ay এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কি? এই পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে মূলবিন্দু।
এটা আমরা শুরু থেকেই জানি। তো শীর্ষবিন্দু 0,0 এটা বের করার আমার দরকার নাই, আমরা শুরু থেকেই জানি। এরপরে আরো বাকিগুলো আমরা এখান থেকে বের করব। তো ঠিক আছে, আগে আমরা চিত্রটা আঁকাই। এটা এক্স অক্ষ। শোনো, এমন ভাবে শিখবা যেন কোনো কিছু মুখস্থ করা না লাগে, কোনো কিছু যেন মুখস্থ করা না লাগে। এটা দিয়ে আঁকা যাবে না, এটা দিয়ে আঁকা যাবে না হয়তো, এখানে তো অপশন দেখতেছি না। আচ্ছা, এমন ভাবে শিখবা যেন কোনো কিছু মুখস্থ করা না লাগে, খালি চোখে ভাসবে, তোমার চোখে ভাসবে। হ্যাঁ, ধরো এটা হচ্ছে সেই পরাবৃত্তটা, আমরা তো দেখে আসছি y স্কয়ার = 4x, শীর্ষ হচ্ছে মূল বিন্দুতে, অক্ষ হচ্ছে x অক্ষ, x অক্ষ নিজেই তার অক্ষরেখা। আচ্ছা, এটা হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুকে আমরা নর্মালি প্রকাশ করি ক্যাপিটাল এ দ্বারা। তুমি অন্য যে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারো, তবে সবসময় আমরা ক্যাপিটাল এ দিয়েই প্রকাশ করি। কাজে তুমিও চেষ্টা করবা পরাবৃত্তের শীর্ষবিন্দুকে ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করতে। শীর্ষবিন্দু। উপকেন্দ্র কোথায় থাকবে? অক্ষরেখার দিকে, যেই দিকে হা করবে, পরাবৃত্তটা যেই দিকে হা করবে সেই দিকে উপকেন্দ্র থাকবে এবং ঠিক অক্ষরেখার উপর থাকবে। এবং আমি এটাকে কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা। মনে রাখবা, উপকেন্দ্রকে প্রকাশ করা হয় কি দ্বারা? এস দ্বারা। এবং ওই যে সমীকরণটা ছিল y স্কয়ার = 4x, এখানে এ কি ছিল? এ ছিল শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। মনে আছে? শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের যে দূরত্ব সেটাই ছিল এ, ছোট হাতের এ। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? 1,0। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? 1,0 হবে। কারণ যেহেতু x অক্ষের উপর অবস্থিত, এতটুকু যদি এ হয় তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক অবশ্যই 1,0। তাহলে আমরা উপকেন্দ্র পেয়ে গেলাম, পরে লিখতেছি। উপকেন্দ্র পেয়ে গেলাম। এখন নিয়ামক মনে রাখবা, শীর্ষবিন্দু থেকে পরাবৃত্ত যেদিকে হা করে সেই দিকে অক্ষরেখার উপর থাকবে উপকেন্দ্র এবং তার বিপরীত দিকে থাকবে নিয়ামক রেখা, এবং ঠিক সমান দূরত্বে। ঠিক সমান দূরত্বে কেন? কারণ পরাবৃত্তের বেলায় এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু থেকে, এটা হোক এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, যে কোনো বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যত, নিয়ামকের দূরত্ব ঠিক ততই। তো শীর্ষবিন্দু তো পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু, তো শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যত, নিয়ামকের দূরত্ব ঠিক তত। তাইলে এই দূরত্বটা হচ্ছে এ। তো এখন আমাকে একজন বলো তো, যে শীর্ষবিন্দু থেকে x অক্ষের ঋণাত্মক দিকে y অক্ষের সমান্তরাল, দেখো এই নিয়ামক রেখাটা কিন্তু কি হবে? y অক্ষের সমান্তরাল। কারণ মনে রাখবা, নিয়ামক রেখা সবসময় অক্ষরেখার উপর লম্ব। মনে রাখবা, কি মনে রাখবা? যে কোনো পরাবৃত্তের নিয়ামক রেখা অবশ্যই অক্ষরেখার উপর লম্ব হবে। নিয়ামক রেখা অবশ্যই অক্ষরেখার উপর লম্ব, অর্থাৎ এই পরাবৃত্তের নিয়ামক রেখা x অক্ষের উপর লম্ব। তো x অক্ষের উপর যদি লম্ব হয় তাহলে অবশ্যই y অক্ষের সমান্তরাল। তাহলে অবশ্যই y অক্ষের সমান্তরাল। তো আমাকে বলো তো এখানে নিয়ামক রেখার সমীকরণ কি হবে? এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখা। y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x = সামথিং, x = সামথিং। এখানে সামথিংটা কত? -a। এখানে সামথিংটা কত? সামথিংটা -a। দেখি তো কে কে পারছে। হ্যাঁ, ভেরি গুড, x = -a। ভেরি গুড। এই বেটা, আমি চাইছি নিয়ামক রেখার সমীকরণ কখনো -a,0 হয়। তোমরা বিন্দু বসাইতেছো কেন? আমি তোমাকে বলছি নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ, এই নিয়ামক রেখাটা অবশ্যই y অক্ষের সমান্তরাল। অক্ষরেখা x অক্ষের উপর লম্ব, অর্থাৎ y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x = সামথিং। এখানে সামথিংটা কত? সামথিংটা হচ্ছে a। মূলবিন্দু থেকে এ দূরত্বে আছে, তবে কোন দিকে? x অক্ষের ঋণাত্মক দিকে। কাজে আমরা এখান থেকে লিখতে পারি যে সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে x + a = 0। সমীকরণটা x + a = 0। ঠিক আছে? এরপরে এই যে বিন্দুটা, কোন বিন্দুটা? অক্ষরেখা। এটা হচ্ছে অক্ষরেখা, এটা হচ্ছে নিয়ামক রেখা। মনে রাখবা, অক্ষরেখাকে নিয়ামক রেখা যেই বিন্দুতে ছেদ করে সেটাকে বলে নিয়ামক রেখার পাদবিন্দু। নিয়ামক রেখার পাদবিন্দু সেটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল Z দিয়ে। তো এই বিন্দুটা স্থানাঙ্ক কত হবে? -a,0।
যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত অবশ্যই কোটি শূন্য, এবং এক্স অক্ষর মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে ঋণাত্মক দিকে এ পরিমাণ, মূল বিন্দু থেকে এক্স অক্ষের ঋণাত্মক দিকে এ পরিমাণ অংশ, তাহলে স্থানাঙ্ক কি হবে -a,0। এটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু। মনে রাখবা পরাবৃত্তের অক্ষরেখাকে নিয়ামক রেখা যেই বিন্দুতে ছেদ করে সেটাকে বলে নিয়ামক রেখার পাদবিন্দু। তো নিয়ামক রেখার পাদবিন্দু কি হবে -a,0। তো চলো আগে আমরা এগুলো লিখে ফেলি। হ্যাঁ, আমরা এগুলো আগে লিখি কি পাইলাম, শীর্ষবিন্দু পাইলাম 0,0, উপকেন্দ্র কি পাইলাম a,0। ভালো মতো চিত্রের দিকে তাকাও, কিচ্ছু যেন পরীক্ষা হলে মুখস্থ না করতে হয়, চিত্র তোমার চোখে ভাসবে, তোমার চোখে চিত্র ভাসবে। a,0 উপকেন্দ্র a,0। এই সমীকরণ দেখা মাত্রই তোমার চোখে এই চিত্র ভাসবে। নিয়ামক রেখার সমীকরণ উপকেন্দ্র a,0, নিয়ামকের সমীকরণ তুমি সমীকরণ এইভাবে লিখতে পারো, x = -a, এইভাবেও লিখতে পারো, অথবা x + a = 0, যেইভাবে খুশি আমি এইভাবে লিখে রাখি x = -a। কারণ তুমি যখন চিত্রটা মনে মনে চিন্তা করবা, নিয়ামক রেখাটা থাকবে x অক্ষের ঋণাত্মক দিকে এবং y অক্ষের সমান্তরাল। তো y অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ x = সামথিং, x অক্ষের ঋণাত্মক দিকে -a পরিমাণ, তো x = -a। নিয়ামকের সমীকরণ x = -a, এইভাবে লিখে রাখি। তারপরে 4 নাম্বার, নিয়ামকের পাদবিন্দু। মনে রাখবা নিয়ামক রেখা অক্ষরেখার উপর লম্ব এবং অক্ষরেখাকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলে নিয়ামকের পাদবিন্দু। এটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল Z দিয়ে, -a,0, -a,0। এটা হচ্ছে কি, এটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু -a,0। আচ্ছা, এরপরে আর কি বের করব? এরপরে সবচেয়ে সহজ জিনিসটা এখনো বের করলাম না, অক্ষরেখার সমীকরণ। সবচেয়ে সহজ জিনিসটা এখনো বের করলাম না, অক্ষরেখার সমীকরণ। ধ্যাত্তেরি, সব হয়ে যাচ্ছে কেন? কি ব্যাপার, হোয়াইট বোর্ড দিয়ে কাজ করে না? হ্যাঁ, অক্ষরেখার সমীকরণ। দেখো এই পরাবৃত্তের অক্ষরেখা কোনটা? এক্স অক্ষ। এই পরাবৃত্তি, এটা মুইছা দিই, এটা তো নিয়ামক রেখা বুঝতেই আছি। এই পরাবৃত্তের অক্ষরেখা হচ্ছে এইটা, মানে এক্স অক্ষ। ভাইয়া এক্স অক্ষের সমীকরণ কি? এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। এক্স অক্ষের সমীকরণ y = 0, y অক্ষের সমীকরণ x = 0। এগুলো আমরা সবাই জানি, এগুলো একদম সরলরেখা অধ্যায়ে খুব সুন্দর করে আমরা পড়ে আসছি। ঠিক আছে, অক্ষরেখা গেল। এরপরে আমরা কি বের করব? এরপরে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। দেখো উপকেন্দ্র দিয়ে তুমি যদি অক্ষরেখার উপর একটা লম্ব আঁকাও, তাইলে সেই লম্বটাকে বলে উপকেন্দ্রিক লম্ব। এই যে তুমি অক্ষরেখার উপর একটা লম্ব আঁকাবা কোন বিন্দু দিয়ে? উপকেন্দ্র দিয়ে। এই দেখো উপকেন্দ্র দিয়ে তুমি অক্ষরেখার উপর লম্ব আঁকাইছো, এই যে এটা হচ্ছে অক্ষরেখা, এইটা অক্ষরেখা। হ্যাঁ, অক্ষরেখা সমীকরণ কি? y = 0, কারণ এক্স অক্ষের সমীকরণ y = 0। এক্স অক্ষের সমীকরণ y = 0। এটা হচ্ছে নিয়ামক, এখানে লিখে রাখি, এটা হচ্ছে নিয়ামক রেখা, এটা হচ্ছে নিয়ামক রেখা, যেটা। আচ্ছা, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এটার নাম কি? উপকেন্দ্রিক লম্ব। তোমরা 6 নাম্বার দেও, 6 নাম্বার দিয়ে লেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। বলো তো কি হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কমেন্ট করে বলো তো কি হবে? উপকেন্দ্র দিয়ে লম্ব আঁকাবো কার উপর? অক্ষরেখার উপর। তো
অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষের উপর যেহেতু লম্ব, তাহলে অবশ্যই এইটা ওয়াই অক্ষের সমান্তরাল। তো ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি? এক্স ইকুয়ালস টু সামথিং, এখানে সামথিংটা কত? প্লাস এ। এক্স ইকুয়ালস টু সামথিং, এক্স ইকুয়ালস টু সামথিং হচ্ছে প্লাস এ, কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকে এটা। তো দেখো নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস এ, কারণ এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে আছে এ পরিমাণ দূরত্বে। আর উপকেন্দ্রিক লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকে আছে, ওয়াই অক্ষের সমান্তরাল এক্স ইকুয়ালস টু প্লাস এ, এক্স ইকুয়ালস টু প্লাস এ, ঠিক আছে। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এক্স ইকুয়ালস টু সামথিং, সামথিংটা কত দূরত্ব? এ দূরত্ব। আচ্ছা, ভালো কথা। এরপরে আমরা কি করব? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাকে একটু খেয়াল করে বলো তো যে ভাইয়া এই বিন্দুটা যদি পি বিন্দু হয়, যদিও আমার চিত্রটা একদম পারফেক্ট হয়নি, ধরো এই বিন্দুটা পি আর এই বিন্দুটা পি প্রাইম, অথবা পি নাই গেলে এল এল প্রাইম ধরে, আচ্ছা অসুবিধা নেই, যেটা খুশি ধরো, পি পি প্রাইম। দেখো এই বিন্দুটাকে আমি ধরলাম পি, এই বিন্দুটাকে ধরলাম পি প্রাইম। আচ্ছা আমাকে বলো তো যে এই যে পি বিন্দুটা, দেখো এই যে পি বিন্দুটা, এই পি বিন্দু থেকে নিয়ামক পর্যন্ত দূরত্ব কত হবে? দেখো এতটুকু হচ্ছে এ, এতটুকু হচ্ছে এ, এখান থেকে এতটুকু এটাও এ, এখান থেকে এতটুকু এটাও এ, তাহলে এই টোটাল কি হবে? পিএম। আমি যদি পিএম ধরি, আমি যদি এটা পিএম ধরি, তাহলে এখানে পিএম সমান কত হবে? পিএম সমান হবে 2a। দেখো এই যে এতটুক এ আবার এতটুকু এ, তাহলে পিএম কত হবে? 2a। তাহলে ভাইয়া পিএম যদি 2a হয়, তাহলে এসপি সমান কত হবে? এসপি সমান তো 2a হবে। ভালো করে বুঝো তো, যদিও আমার চিত্রে দেখো, আমার চিত্রে কিন্তু এসপি অনেক ছোট, পিএম অনেক বড় মনে হচ্ছে, বাট পরাবৃত্তের সংজ্ঞা অনুযায়ী এসপি সমান পিএম। তাহলে পিএম যদি এ প্লাস এ 2a হয়, এসপিও হবে 2a। তো এখানে যদি এইটা 2a হয়, এটাও হবে 2a। দেখো এখানে তো উপরের দিকে যতটুকু, নিচের দিকেও ঠিক ততটুকুই। তাহলে এখান থেকে এতটুকু, এটা যদি 2a হয়, এখান থেকে এতটুকু, এইটাও 2a হবে। তাহলে আমাকে বলো তো, এই যে উপকেন্দ্রিক লম্বটা এখান থেকে এই পর্যন্ত, এটাকে বলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? মোট কত হবে? 4a। এটা 7 নাম্বার, এইটা হবে 7 নাম্বার। কোথায় লিখি? আচ্ছা এখানে লিখি, তোমরা আগেরটা মুছো, মানে সরি মুছা লাগবে না, তোমরা পরে লিখো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? উপরে 2a, নিচে 2a। এই যে এখান থেকে এতটুকু 2a, এখান থেকে নিচের দিকে আরো 2a। তাহলে উপকেন্দ্রিক লম্বের মোট দৈর্ঘ্য হচ্ছে পি পি প্রাইম, এখান থেকে এই পর্যন্ত। এটা কত হবে? 4a। তবে অবশ্যই আমরা মডুলাস দিব। কেন? কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হইতে পারে না, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হইতে পারে না। মডুলাস অফ 4a একক, ঠিক আছে? এত একক, মডুলাস অফ 4a একক। এ এর মান তো পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হইতে পারে, বাট দৈর্ঘ্য কিন্তু কখনো নেগেটিভ হবে না। মডুলাস অফ 4a। আচ্ছা এখন খেয়াল করে দেখো, এই যে পি এবং পি প্রাইম, এই দুইটা বিন্দুর নাম আছে, কি নাম? এদেরকে বলে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু। এই যে পি থেকে পি প্রাইম, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এই উপকেন্দ্রিক লম্বটা উপরের দিকে একবার পরাবৃত্তকে ছেদ করে, নিচের দিকে একবার ছেদ করে। এই দুইটা বিন্দুকে বলে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু। উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু, এটা হবে 8 নাম্বার, এটা হবে 8 নাম্বার। উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দ্বয়, প্রান্ত বিন্দু দুইটা, প্রান্ত বিন্দু দ্বয়। দেখো এটার স্থানাঙ্ক কি হবে? এতটুকু হচ্ছে এ, এতটুকু হচ্ছে 2a, a, 2a। এটার স্থানাঙ্ক হবে a, 2a। আর এটার স্থানাঙ্ক কি হবে? এতটুকু হচ্ছে a, এতটুকু হচ্ছে 2a, এবং এটা নেগেটিভ দিকে a, -2a। দেখো a, -2a, একটু ভালো করে বোঝো। এতটুকু a, এটা 2a, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক a, 2a। এটা a, এটা নেগেটিভ দিকে 2a, তো a, -2a। তাহলে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদের স্থানাঙ্ক হবে a, +-2a, a, +-2a। দেখো 8টা ইনফরমেশন পাইলাম। শীর্ষবিন্দু, উপকেন্দ্র, নিয়ামকের সমীকরণ, নিয়ামকের পাদবিন্দু, অক্ষরেখার সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দ্বয়। আরো একটা আছে, আরো একটা কি? এই যে এখানে ওয়াই অক্ষটা, এই ওয়াই অক্ষটার একটা নাম আছে। এই ওয়াই অক্ষটার নাম কি? এই ওয়াই অক্ষটা হচ্ছে শীর্ষবিন্দুতে,
শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপর লম্ব রেখার সমীকরণ। তো y অক্ষের সমীকরণ কি? y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। দেখো y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। এখানে y অক্ষের পরিচয় কি? y অক্ষের পরিচয় হচ্ছে, লিখো 9 নাম্বার, 9 নাম্বার দেও, 9 নাম্বার পরিচয় হচ্ছে শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপর লম্ব রেখার সমীকরণ। লিখো শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপর লম্ব রেখার সমীকরণ। এই পরাবৃত্তে শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপর লম্ব রেখা হচ্ছে y অক্ষ নিজে। y অক্ষ নিজেই হচ্ছে এই পরাবৃত্তের শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপর লম্ব রেখা। তার সমীকরণ হচ্ছে x = 0। লিখো, কি লিখবা? শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপর লম্ব রেখার সমীকরণ x = 0। x = 0। শেষ। তো সেম ইনফরমেশনগুলো আমরা y² = 4ax এর জন্য শিখলাম, এবং এখন x² = 4ay ওই পরাবৃত্তের জন্য শিখব। তাহলে আমাদের আজকে ক্লাস শেষ। এখন সেম জিনিস এটার জন্য, এইটা শিখে আমাদের আজকে ক্লাস শেষ। আগামী ক্লাস থেকে আমরা পরাবৃত্তের ম্যাথ করা শুরু করব। প্রথম দুই ক্লাস বলতে আরো 2 ক্লাস। আজকে ক্লাস হচ্ছে পরাবৃত্তের বেসিক। আগামী 2 ক্লাস, লেকচার 2 এবং লেকচার 3 আমরা পরাবৃত্তের ম্যাথ করব। লেকচার 4 হবে উপবৃত্ত এবং অধিবৃত্তের বেসিক। উপবৃত্ত এবং অধিবৃত্ত 90% ম্যাথ সেম, এটা তোমরা জানো। উপবৃত্ত বেসিক পড়াবো লেকচার 4, উপবৃত্তের ম্যাথ হবে লেকচার 5, অধিবৃত্তের ম্যাথ হবে লেকচার 6। টোটাল কণিকের উপর 6টা ক্লাস হবে, আনুমানিক মোটামুটি 6টা ক্লাস হবে। 6টা ক্লাসেই কেতাব স্যারের বইয়ের সকল টাইপ এবং ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকের সকল টাইপ কভার করব। মনে রাখবা, কেতাব স্যারের বইয়ের সকল টাইপ যদি তুমি কভার করতে পারো তাহলে ইঞ্জিনিয়ারিংয়ে এর বাইরে কিছু লাগবে না। কারণ বিগত 30 বছরে বুয়েট ভর্তি পরীক্ষায় এখনো পর্যন্ত এমন কোনো টাইপ থেকে আসে নাই যেটা কেতাব স্যারের বইয়ে নাই। বরং কেতাব স্যারের বইয়ে এমন অনেক টাইপ আছে যেগুলো এখনো পর্যন্ত বুয়েট ভর্তি পরীক্ষায় আসে নাই। বুঝতেছো? কাজে কেতাবউদ্দিন স্যারের বইয়ের সকল টাইপ কমপ্লিট করে পড়াবো, সাথে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক অটোমেটিক ফুল কমপ্লিট হয়ে যাবে, অটোমেটিক। আচ্ছা চলো এখন এইটার বেলায় এটা x অক্ষ, এটা y অক্ষ। x² = 4ay। দেখো এটা শীর্ষবিন্দু হচ্ছে 0,0। আগে লিখে ফেলো 1 শীর্ষবিন্দু, তারপরে 2 উপকেন্দ্র। তোমরা এইভাবে সিরিয়াল করো। আগে যেই 9টা ছিল, আগেরটাতে কয়টা ছিল? টোটাল 9টা। এই 9টা লিখো, আমি আর লিখবো না, আমি খালি বের করে দেখাবো। এখানে যে 9টা ছিল ওখানেও সেই 9টা, একই 9টা আসবে। আগেরটাতে যেই 9টা বের করেছিলাম এখানেও সেই একই 9টা আসবে। তো এখন খেয়াল করে দেখো, পরাবৃত্তটা হা করছে যেই দিকে, কোন দিকে? y অক্ষের দিকে। যেহেতু y এর পাওয়ার 1 y অক্ষে হা করবে, এবং যেই দিকে হা করবে উপকেন্দ্রটা সেই দিকে অক্ষের উপর থাকবে। তাহলে উপকেন্দ্র হবে এখানে, এবং শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে a। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 0,a। y অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর বুধ শূন্য। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? 0,a। উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে 0,a। এরপর নিয়ামক রেখা, দেখো শীর্ষ থেকে উপকেন্দ্র যেদিকে থাকবে নিয়ামক রেখা থাকবে তার ঠিক বিপরীত দিকে, এবং এখানে নিয়ামক রেখা কার সমান্তরাল হবে? নিয়ামক রেখা
দেখো এখানে নিয়ামক রেখা কার সমান্তরাল হবে? দেখো এখানে নিয়ামক রেখা হবে x অক্ষের সমান্তরাল বা y অক্ষের উপর লম্ব। একটা জিনিস মনে রাখবা, এখানে অক্ষরেখা হবে y অক্ষ। একটু ওয়েট। দেখো যার পাওয়ার 1 অক্ষরেখা হবে সেই অক্ষটা, যেহেতু এখানে শীর্ষ মূলবিন্দুতে, শীর্ষ মূলবিন্দুতে না হইলে অক্ষরেখা হইতো y অক্ষের সমান্তরাল, বাট এখানে তো অক্ষরেখা y অক্ষ নিজেই, তো নিয়ামক রেখা y অক্ষের উপর লম্ব। মনে রাখবা নিয়ামক রেখা অবশ্যই পরাবৃত্তের অক্ষরেখার উপর লম্ব হয়, তো y অক্ষের উপর লম্ব, তাহলে অবশ্যই x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি? x অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু সামথিং, এখানে সামথিং কত? এতটুকু হচ্ছে a, এবং নেগেটিভ দিকে y ইকুয়ালস টু মাইনাস a। লেখো 3 নিয়ামকের সমীকরণ, y ইকুয়ালস টু মাইনাস a। ভালো করে বুঝো, y ইকুয়ালস টু মাইনাস a। আমি আবার বলতেছি, এই নিয়ামক রেখা অক্ষরেখার উপর লম্ব, মানে y অক্ষের উপর লম্ব। এই পরাবৃত্তের অক্ষরেখা হচ্ছে y অক্ষ, y অক্ষের উপর লম্ব, y অক্ষের উপর লম্ব মানে x অক্ষের সমান্তরাল। তাহলে নিয়ামক রেখার সমীকরণ y ইকুয়ালস টু সামথিং, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y ইকুয়ালস টু সামথিং। এখানে সামথিং কত? শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব যত, শীর্ষ থেকে নিয়ামকের দূরত্ব ঠিক তত। তবে এটা আছে x অক্ষ থেকে ঋণাত্মক দিকে, নেগেটিভ দিকে, মানে সরি y অক্ষের ঋণাত্মক দিকে, এই জন্য y ইকুয়ালস টু মাইনাস a। এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। আমি যদি বলি নিয়ামকের পাদবিন্দু, এই যে এটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু। মনে রাখবা নিয়ামক রেখা অক্ষরেখাকে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু। নিয়ামকের পাদবিন্দু স্থানাঙ্ক কি হবে? এটা হবে 0, মাইনাস a, 0, মাইনাস a। এটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু 4। এটা হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস a। এটা কি? এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। এরপরে 4 হচ্ছে নিয়ামকের পাদবিন্দু, 4 হচ্ছে নিয়ামকের পাদবিন্দু, তাই না? 4 নম্বরে ছিল না? হ্যাঁ 4 নম্বরে ছিল। নিয়ামকের পাদবিন্দু 0, মাইনাস a। নিয়ামকের পাদবিন্দু কত? 0, মাইনাস a। এরপরে অক্ষরেখা, এরপরে অক্ষরেখার সমীকরণ। দেখো এখানে অক্ষরেখা কোনটা? অক্ষরেখা হচ্ছে y অক্ষ, অক্ষরেখা হচ্ছে y অক্ষ। y অক্ষের সমীকরণ কি? x ইকুয়ালস টু 0। এই পরাবৃত্তের অক্ষরেখা হচ্ছে y অক্ষ, y অক্ষের সমীকরণ x ইকুয়ালস টু 0, y অক্ষের সমীকরণ x ইকুয়ালস টু 0। এরপর 6 ছিল উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্র দিয়ে অক্ষরেখার উপর যে লম্ব আঁকা হয়, উপকেন্দ্র দিয়ে অক্ষরেখার উপর লম্ব, এই যে উপকেন্দ্র দিয়ে অক্ষরেখার উপর লম্ব আঁকাইলে সেটাকে বলে উপকেন্দ্রিক লম্ব। এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? দেখো এই উপকেন্দ্রিক লম্বটা x অক্ষের সমান্তরাল হবে, যেহেতু y অক্ষের উপর লম্ব x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ y ইকুয়ালস টু সামথিং। এখানে y ইকুয়ালস টু কত? পজিটিভ a, y ইকুয়ালস টু পজিটিভ a। কেন? কারণ সে y অক্ষের ধনাত্মক দিকে আছে। দেখো সে y অক্ষের কোন দিকে আছে? ধনাত্মক দিকে। তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এই যে এটা 6, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y ইকুয়ালস টু a। নিয়ামকের সমীকরণ যদি y ইকুয়ালস টু মাইনাস a হয়, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ অবশ্যই y ইকুয়ালস টু প্লাস a হবে, কারণ শীর্ষবিন্দু থেকে এইটা ঠিক যতটুকু নিচে আছে, এটা ঠিক ততটুকু উপরে আছে, এটা মাইনাস এটা প্লাস, এবং দুইটাই কিন্তু x অক্ষের সমান্তরাল। এরপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে হবে মডুলাস অফ 4a, সেম হবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4a একক, মডুলাস অফ 4a একক, মডুলাস অফ 4a, কারণ এখানে এটা হবে 2a, এটা হবে 2a। বুঝতেছো? এই যে এখান থেকে তুমি যদি এখানে যোগ করো, মনে করো এটা p, এটা p প্রাইম, তুমি যদি pm যোগ করো, এই যে pm যদি যোগ করো pm, তাহলে এটা হবে a আর a 2a। এটা যদি 2a হয় তাহলে sp, এটাও হবে 2a, এটাও হবে 2a। তাহলে উপকেন্দ্রিক লম্বের মোট দৈর্ঘ্য হবে কত? মোট দৈর্ঘ্য হবে 2a প্লাস 2a অর্থাৎ 4a।
এখন আমি যদি তোমাকে বলি এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এতটুক কত, দেখো এতটুকু হচ্ছে 2a, এই যে এটা যেহেতু 2a তাহলে এতটুকু 2a আর এতটুকু হচ্ছে a। তুমি যদি এখানে যোগ করো, যদিও দরকার নাই, এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এখান থেকে এতটুক, এটা হচ্ছে 2a আর এখান থেকে এতটুক হচ্ছে a, তা 2a, a 2a, a। ভালো করে দেখো, এই যে এতটুক হচ্ছে, এটা যদি 2a হয়, এই যে এতটুক যদি 2a হয় তাহলে এখান থেকে এতটুক, এটা হবে 2a আর এটা হবে a, তা 2a, a। আর এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এখান থেকে বামে এদিকে হচ্ছে -2a, উপরের দিকে হচ্ছে +a। দেখো এই যে এই বিন্দুর স্থানাঙ্ক এখান থেকে এতটুক, এটা যেহেতু 2a, এটাও 2a আর উপরের দিকে a, তো এটা কিন্তু x অক্ষের ঋণাত্মক দিকে, এর জন্য -2a, a। তাহলে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয়, এটা হচ্ছে 8, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয় +-2a, a, +-2a, a। দেখো উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয় +-2a, a, +-2a, a। উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয়, আমি একটাকে ধরছি p, একটাকে ধরছি p প্রাইম। নর্মালি বইয়ে একটাকে ধরে l, একটাকে ধরে l প্রাইম। উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয়ের একটাকে ধরে l আর একটাকে ধরে l প্রাইম, এটা কোনো বিষয় না, তুমি p প্রাইমও ধরতে পারো, কোনো সমস্যা নাই। একটা হবে -2a, a, এই, হ্যাঁ ঠিক আছে, তো +-2a, a, +-2a, a, ঠিক আছে। এটা 2a, এটা a, তা 2a, a, এটা -2a, এটা উপর দিকে পজিটিভ, +-2a, a। এরপরে আরেকটা জানি কি ছিল, এটা ছিল 8, এরপরে 9, 9টা কোথায় লিখি, 9 নাম্বার, দেখো 9 নাম্বার কি ছিল, 9 নাম্বার ছিল, এই যে মনে পড়ছে, শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপর লম্ব, শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপর লম্ব x অক্ষ নিজেই, x অক্ষ নিজেই কি y = 0। দেখো y = 0, এই যে এখানে ছিল x = 0, কি ছিল, x = 0 কি ছিল, শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপর লম্ব, শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপর লম্ব। আর এখানে শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপর লম্ব, এই যে এটা হচ্ছে অক্ষরেখা, y অক্ষটা হচ্ছে অক্ষরেখা, তো শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপর লম্ব হচ্ছে x অক্ষ নিজেই, তো এটার নাম কি, এর নাম দিবা শীর্ষবিন্দুতে, শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপর লম্ব y = 0, মানে x অক্ষ নিজে, শেষ। তো এই ছিল আমাদের পরাবৃত্ত নিয়ে সামগ্রিক আলোচনা। পরাবৃত্ত থেকে আজকে ক্লাসে যা যা বললাম, এটা যদি তুমি খুব ভালো মতো বুঝে থাকো তাহলে আগামী 2 ক্লাসে আমরা পরাবৃত্তের ম্যাথ করব, কেতাবউদ্দিন স্যারের বইয়ের সকল টাইপ, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকের সকল টাইপ, এবং এর বাইরেও আরও কিছু জিনিস পড়াবো ক্লাসে। কেতাবউদ্দিন স্যারের বই বা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকের বাইরেও আরও কিছু জিনিস পড়াবো ক্লাসে। তো কণিক অধ্যায়টা আনুমানিক 6 ক্লাস লাগবে, 6 ক্লাস মানে এই সপ্তাহ এবং পরের সপ্তাহ, এই সপ্তাহ এবং আগামী সপ্তাহে কণিক শেষ হয়ে যাবে। এরপর এই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে, কারণ এই মাসে তো এখনো 2 সপ্তাহের বেশি আছে। এই মাসের মধ্যেই আমরা ত্রিকোণমিতি অধ্যায়ও শুরু করে দিব, ফার্স্ট পেপার ত্রিকোণমিতি অধ্যায় 7 এই মাসের মধ্যেই হোপফুলি শুরু হয়ে যাবে। আর বৃত্তের পরীক্ষা এই সপ্তাহের শুক্রবারে হইতে পারে, এই সপ্তাহের শুক্রবারে বৃত্ত অধ্যায়ের উপর পরীক্ষা হইতে পারে, খুব সম্ভাবনা আছে। তো আমি বৃত্ত অধ্যায়ে তোমাদের যে বাড়ির কাজগুলো দিছি, কেতাবউদ্দিন স্যারের বই থেকে যে ম্যাথগুলো দেখাই দিছি, 99% ম্যাথই দেখাই দিছি, কোনো ম্যাথ বাদ দিই না, একটা বা দুইটা বাদ দিছি। নতুন এডিশনের বই যেটা 22 এডিশন, 21-22 এডিশন, কেতাবউদ্দিন স্যারের বইয়ের ম্যাথগুলো করবা। ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক বাড়ির কাজ দিছি এবং ভার্সিটি প্রশ্ন ব্যাংক, কেতাবউদ্দিন স্যারের বইয়ের সকল ম্যাথ, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, ভার্সিটি প্রশ্ন ব্যাংক, এই বাড়ির কাজগুলো অবশ্যই মঙ্গল বা বুধবারের মধ্যে কমপ্লিট করে ফেলো বৃত্ত অধ্যায়ের, কারণ বৃত্ত অধ্যায়ের সলভ ক্লাস নিয়ে নিব বুধ বা বৃহস্পতিবারে। যদি শুক্রবারে বৃত্ত অধ্যায়ের পরীক্ষা নেই তাহলে বুধ বা বৃহস্পতিবারে বৃত্ত অধ্যায়ের সলভ ক্লাস নিয়ে নিব, কাজে বুধবারের মধ্যে কমপ্লিট করো।
ঠিক আছে, ওকে ওকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। ভাইয়া একটা প্রবলেম সলভিং ক্লাস নিন। হ্যাঁ অবশ্যই নিব। এমসিকিউ ক্লাস নিন। এমসিকিউ ক্লাস, বৃত্তের এমসিকিউ ক্লাস অলরেডি আমার ইউটিউব চ্যানেলে নেওয়া আছে, বাট আমি যেভাবে পড়াইছি, শোনো, যেভাবে পড়াইছি এক্সট্রা ক্লাস প্রয়োজন হবে না। তবে বৃত্ত অধ্যায়ের এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে ফ্রি করাই আছে। সরল রেখা অধ্যায়ের এমসিকিউ ক্লাস, বৃত্ত অধ্যায়ের এমসিকিউ ক্লাস ইউটিউবে ফ্রি করা আছে। এই 21 ব্যাচের প্রতিশ্রুতি ব্যাচে যে ক্লাসগুলো নিয়েছিলাম ওই ক্লাসগুলো ইউটিউবে পাবলিক করা আছে, ওখান থেকে দেখলেই হয়ে যাবে। আর যদি এক্সট্রা এমসিকিউ ক্লাস চাও তাহলে অবশ্যই নিব, কোনো সমস্যা নেই। এক্সট্রা এমসিকিউ ক্লাস অবশ্যই নিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে ঠিক আছে। তবে আমি যেভাবে পড়াইতেছি এইভাবে পড়লে তুমি এমসিকিউ, যে কোনো এমসিকিউ সলভ করতে পারবা। তুমি আগে কেতাব স্যারের বইয়ের সকল টাইপ আর ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক এগুলো কমপ্লিট করো, তারপর ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক এবং ভার্সিটি প্রশ্ন ব্যাংক থেকে আমি যে এমসিকিউগুলো বাড়ির কাছে দিচ্ছি এগুলো যদি কমপ্লিট করো, তোমার কাছে ছেলে খেলা মনে হবে এমসিকিউ সলভিং। ওকে, তারপরেও যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই এমসিকিউ ক্লাস নিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সবাই ভালো থাকো।